ঠাস ঠাস করে হঠাৎ এতগুলো থাপ্পড়ের শব্দে পুরো জায়গাটা মুখরিত হয়ে ওঠে। এত জোরে থাপ্পড় মারার কারণে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা যেন পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসতে থাকে। চোখ ঝাপসা ঝাপসা দেখতে শুরু করেছে, চোখগুলো বন্ধ হয়ে আসতে শুরু করেছে, গালগুলো ভীষণ ব্যথা করছে, চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে। থাপ্পড় খেয়ে মাথা নিচু করে আছে। হঠাৎ করে রাগী কণ্ঠে কেউ একজন বলে ওঠে, কুত্তার বাচ্চা, ছোট লোক কোথাকার, তোর সাহস হয় কি করে তুই আমার পারমিশন ছাড়া আমার রুমে প্রবেশ করিস? তোকে কতবার বলেছি এই রুমে প্রবেশ করতে গেলে আমার পারমিশন নিয়ে প্রবেশ করবি? উপরোক্ত কথাগুলো বলে ওঠে কেয়া। কেয়া ভীষণ একটি রাগী মেয়ে। থাপ্পড় খেয়ে চুপচাপ সামনে দাঁড়িয়ে আছে মিন্টু। কোনো কথা বলতে পারে না। প্রতি সময় কেয়ার অপমান আর গালিগালাজ থাপ্পড়ে দিন কেটে যায় অবহেলিত মিন্টুর। ছেলেটা মাথা নিচু করে আছে, কোনো কথা বলতে পারে না। এটা দেখে আবার কেয়া বলে ওঠে, এখন নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে থাকবি নাকি আমার চোখের সামনে থেকে দূর হবি? ছেলেটা চুপচাপ সামনে দাঁড়িয়ে আছে। কেয়ার এরকম ধমক শুনে ছেলেটা বলে ওঠে, আমি তো শুধু তোমাকে ডাকতে এসেছিলাম, তাও আবার মা তোমাকে ডাকতে বলেছে তাই ডাকতে এসেছিলাম। বাইরে আমি দরজা নক করেছিলাম, সারা শব্দ না পেয়ে আমি ভেতরে প্রবেশ করছিলাম। কথাটা বলে ছেলেটা সেই রুমে এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বের হয়ে চলে যায়। খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে সে। ছোটবেলা থেকেই এই বাড়িতে বড় হয়েছে। ছেলেটার এই পৃথিবীতে আপন বলতে তেমন কেউ নেই। খুব সাধারণ একটা ছেলে। তাদের পরিচয় একটু পরে দিচ্ছি, গল্পের সাথে থাকুন। গল্পটা ধামাকা কিছু নিয়ে তৈরি করেছে, যেখানে রাজনৈতিক, রোমান্টিক, অবহেলিত, সামাজিক, আঞ্চলিকতা সকল কিছু মিলিয়ে একটা রোমাঞ্চকর গল্প হতে চলেছে। চেষ্টা করেছে যেন সাফল্যর দ্বার প্রান্তে পৌঁছাতে পারি এই গল্পটাতে নিয়ে। ছেলেটা সেখানে এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে গিয়ে কান্না করতে থাকে। ছেলেটা নিজের মতো করে কান্না করে বলে ওঠে, মা, আমি তো কোনো অন্যায় করিনি, তোমরা কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমি তো এখানে ভালো নেই, তোমরা আমাকে তোমার সাথে নিয়ে যাও। ছেলেটা কথাগুলো বলছে আর কান্না করছে। তার কান্না কেউ দেখতে পায় না। ছেলেটা নিজের মতো করে বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। একটা মানুষ প্রতিনিয়ত অবহেলিত ক্ষত সহ্য করবে? ছোটবেলা থেকেই ভালোবাসার মানুষটির কাছ থেকে অপমানিত আর অত্যাচার সহ্য করতে করতে দিন পার হয়। তার প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রতিটা বছর এইভাবেই কেটে যায়। ছেলেটা আনমনে বালিশে মুখ বুজে কান্না করতে থাকে। অন্যদিকে রেডি হয়ে হন হন করে নিজের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ে কেয়া। কেয়া কে এরকম রাগী মোড়ে দেখে কেয়ার মা বলে ওঠে, কি রে কেয়া, তুই এত রেগে আছিস কেন? কি হয়েছে? আর তোকে না আমি মিন্টুকে ডাকতে বললাম? জান্নাত বেগমের কথায় কোনো উত্তর দেয় না কেয়া। চুপচাপ চোখের লাল রক্তরাগী মুখ নিয়ে টেবিলের ওপর বসে আছে। কেয়া কোনো কথা বলে না। কেয়ার মা জান্নাত বেগম আবার বলে ওঠে, কি রে, কি হলো? কথা বলছিস না কেন? তুই আবার মিন্টুর সাথে খারাপ ব্যবহার করিসনি তো? এবার রাগী কণ্ঠ নিয়ে চেঁচিয়ে ওঠে কেয়া। জান্নাত বেগমের কথা শুনে ভীষণ রেগে যায় কেয়া। কেয়া বলে ওঠে, ওর সাহস কি করে হয় ও আমার পারমিশন ছাড়া আমার রুমে প্রবেশ করেছে? ওকে তো আজকে মেরেই ফেলতাম। তার মানে তুই ছেলেটাকে আজকে অপমান করেছিস, তার গায়ে হাত দিয়েছিস? দাঁড়া, তোর বাবাকে ডাকছি। কথাটা বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় জান্নাত বেগমকে। ডাকতে থাকে কেয়ার বাবা নাজমুল সাহেবকে। অন্যদিকে মিন্টুকেও ডাকতে থাকে নিচে। কে এখন আগের মতো সেখানেই বসে আছে। মিন্টু আর নাজমুল সাহেব জান্নাত বেগমের চিৎকার চেঁচামেচি শুনে নিচে নেমে আসে। নিচে নেমে আসতে নাজমুল সাহেব বলে ওঠে, তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? সকালে তো পুরো বাড়ি মাথায় করে নিয়েছো। নাজমুল সাহেবের কথা শুনে এবার জান্নাত বেগম ভীষণ রেগে যায়। রান্নাঘর থেকে গরম বাবুর্চিটা হাতে নিয়ে এসে কেয়া ও ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, তুমি জানো আমি কেন চিৎকার করছি? তোমার এই মেয়ে আবার এই ছেলেটাকে মেরেছে, থাপ্পড় মেরেছে। আরে আমার ছেলেটার গাল লাল করে দিয়েছে তোমার এই বজ্জাত মেয়েটা। এ কথা শুনে নাজমুল সাহেব এবার মিন্টুর দিকে তাকায়। সত্যি দুই গাল লাল হয়ে আছে, 5-10 আঙুলের ছাপ স্পষ্ট গালে বোঝা যাচ্ছে। এটা দেখে নাজমুল সাহেব বলে ওঠে, কিরে কেয়া, তুই ওকে আবার মেরেছিস? তোকে বলছি না তুই ওর গায়ে হাত দিবি না। তাছাড়া সম্পদ থাকতে সম্পদের মূল্য কেউ দেয় না। যেদিন সম্পদ ফুরিয়ে ফেলবি সেদিন বুঝতে পারবি যে তুই কি হারিয়েছিস। কথাটা বলে লজ্জায় মাথা নিচু করে ফেলে নাজমুল সাহেব এবং ডাইনিং টেবিলে বসে মাথা নিচু করে আবার বলে ওঠে, বাবা, তুই আমাকে মাফ করে দে। আমি তোর বাবা মাকে দেওয়া কথা রাখতে পারিনি। তোর জীবনটা আমি এই বজ্জাত মেয়েটার সাথে বিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছি।
পারলে তুই আমাকে মাফ করে দিস। নাজমুল সাহেব নিজেকে আজকে ব্যর্থ বলে মনে করছে। তার নিজের মেয়েকে কোনো শিক্ষাই দিতে পারেনি, নিজেকে আজকে একজন ব্যর্থ অসহায় বাবা মনে হচ্ছে নিজেকে নাজমুল সাহেবের। আর জান্নাত বেগম কিভাবে অস্থিরতা ঘিরে ধরেছে সময় আর পরিস্থিতি বুঝে মিন্টু বলে ওঠে, আঙ্কেল এরকম বলবেন না প্লিজ, আমার এখন নিজেকে খুব খারাপ লাগছে। এখানে তো আপনাদের কোনো দোষ নেই, আপনারা তো আমার বাবা মার থেকেও আমার জন্য অনেক কিছু করেছেন। আসলে আমার ভাগ্যটাই খারাপ, গরিব তো, তাই কেউ সম্মান দেয় না। আমার ভাগ্য আর নিয়তি আল্লাহ যা রেখেছে সেটা আমার সাথে ঘটবে, কিন্তু আমি চেষ্টা করছি নিজে ঘুরে দাঁড়ানোর জন্য। এই কথা শুনে পুরোপুরি হেসে ওঠে পাশে বসে থাকা ফারজানা আক্তার কেয়া। সে তার এরকম হাসিতে অবাক হয়ে যায়। তারা তিনজন। কেয়া বলে ওঠে, যে কিনা নিজেই অন্যের বাড়িতে আশ্রিতা, অন্যের খেয়ে দে গোলামের মতো বেঁচে আছে, সেই কিনা নিজেকে ঘুরে দাঁড়াবে, এটা শুনতে হাস্যকর মনে হচ্ছে। এ যেন জোকার থেকেও হাস্যকর এক কথা বলেছে। কথাটা বলে হাসতে থাকে কেউ কেউ কথা বলে না, সবাই চুপচাপ আছে। কে ছোটবেলা থেকে এরকম একগুয়ে, যেদি একটা মেয়ে। কে আবার বলে ওঠে, এখানে কি এখন বাংলা সিনেমার নাটক দেখবো, নাকি আমাকে কেউ খেতে দেবে? না হলে আমি না খেয়ে চলে গেলাম ভার্সিটিতে। আজকে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, সো এখানে সার্কাস দেখলে চলবে না। কেয়ার মুখে এরকম কথা শুনে জান্নাত বেগম রাগী কণ্ঠে বলে ওঠে, নিজে খাবার তুলে খেতে পারলে খা, আর না হলে না খেয়ে থাক। যত সব ঢং। কথাটা বলে নিজের খাবার খেতে থাকে কেয়া। এমন সময় নাজমুল সাহেব বলে ওঠে, আচ্ছা আয় বাবা, তুই আমার কাছে বস, তোকে আমি খাইয়ে দিচ্ছি। নাজমুল সাহেবের কথা মতো পাশ দিয়ে বসে পড়ে মিন্টু। এরপর জান্নাত বেগম তার পাশে বসে। এটা দেখে হুট করে খাবারের প্লেট রেখে উঠে দাঁড়ায় কেয়া, বলে ওঠে, কোনো রাস্তার ফকিন্নির সাথে ডাইনিং টেবিলে বসে কোনো মালিক খেতে পারবে না। ওর মতো একটা ফকিন্নির কি যোগ্যতা আছে আমাদের সাথে ডাইনিং টেবিলে খাবার? কথাটা শুনে ভীষণ রেগে যায় নাজমুল সাহেব। নাজমুল সাহেব এবার রেগে গিয়ে চিৎকার করে বলে ওঠে, কেয়া, এটা কি হচ্ছে? বেয়াদবির একটা লিমিট আছে, তুমি তোমার লিমিট ক্রস করছো। এরপর কিন্তু আমার হাত তোমার গায়ে পড়বে। সত্যি কথা বললে তো সবার গা জ্বলবে, তাতে আমি ভয় পাই না। নাজমুল সাহেব একজন শান্ত প্রকৃতির ব্যক্তি। তিনি তর্ক বিতর্ক তেমন পছন্দ করেন না, তাই মেয়ের সাথে তর্ক না করে তিনি বলে ওঠেন, আচ্ছা বাবা, তুই সুপায় চল, তোকে ওখানে আমরা খাইয়ে দিব। এই বলে তারা তিনজন সোফায় চলে যায়। জান্নাত বেগম নাজমুল সাহেব খুব আদর করে খাইয়ে দিতে থাকে মিন্টুকে। এদিকে এসব কিছু দেখে আগে গা ফেটে যাচ্ছে ফারজানা আক্তার কেয়ার। সে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে বের হয়ে সময় বলে দিয়েছে, আমি বাইরে অপেক্ষা করছি, 5 মিনিটের ভেতরে যদি গাড়ির সামনে এসে দাঁড়াতে না পারে তাহলে কিন্তু খবর করে ছাড়বো। আর ভার্সিটিতে যেতে দেরি হলে নাকে দড়ি দিয়ে ঘুরাবো। কথাটা বলে হনহন করে চলে যায় কেয়া নামের মেয়েটা। মিন্টু আর কোনো কথা না বলে দ্রুত রেডি হয়ে উপরে চলে যায়। রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে যায়। গাড়ির সামনে এসে দাঁড়াতেই কেয়া বলে ওঠে, এখন কি এভাবেই দাঁড়িয়ে থাকবি নাকি গাধার মতো, নাকি গাড়িটাও চালাবি? ও হ্যাঁ চলো। ছেলেটা কথা শেষ করতে পারেনি, তার আগেই আবারও তার গালে বেশ কয়েকটা থাপ্পড় পড়ে। এবার হতবাক হয়ে গিয়েছে থাপ্পড় খেয়ে। কী দোষ করেছে সে নিজেই বুঝতে পারে না। ফালফা চোখে রাগি চোখে তাকিয়ে থেকে কেয়ার দিকে। কেয়া নামের মেয়েটা বলে ওঠে, তো সাহস হয় কি করে তুই আমাকে তুমি করে ডাকিস? আপনি করে ডাকবি। আর ভার্সিটিতে আমার থেকে বেশি পাকনামে করার চেষ্টা করবি না, নয়তো তোর ডানা ছেটে দিব। ছেলেটার কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসে পড়ে। তারপর কান্না মাখা মুখ নিয়ে ড্রাইভিং করতে থাকে, ভার্সিটির উদ্দেশ্যে যেতে থাকে। তারা পেছনে বসে আছে কেয়া, সামনে ড্রাইভিং সিটে মিন্টু একাই। দুজনের মধ্যে কোনো কথা নেই। এক পর্যায়ে ভার্সিটির ভিতর চলে আসে। ভার্সিটিতে এসে গাড়ি পার্কিং করে। কে আগে থেকেই গাড়ি থেকে নেমে তার বান্ধবীদের কাছে চলে গিয়েছে। এরপর গাড়ি থেকে বের হয়ে মিন্টু তার বন্ধুদের কাছে চলে যায়। তখন সেখানে শাওন বলে ওঠে। মিন্টু নিজের গালে 2 হাত দিয়ে নাড়ে, বেশ ব্যথা অনুভব করে, কারণ থাপড়গুলো বেশ জোরেই মেরেছিল কেয়া। মিন্টু বলে ওঠে, আরে না, জানি না, হয়তো কোথাও আঘাত লেগেছিল। যাই হোক, তোদের দিনকাল কেমন যাচ্ছে সেটা বল। আরে ধুর বেটা, কি যে বলিস, 10টা না 5টা না একটা মাত্র বউ, তাকে ছেড়ে কি করা যায় বল? তাছাড়া আমি তাকে ভালোবাসি। ভালোবাসার মানুষটা যত কষ্ট যত অবহেলা দিক না কেন, তারপরও দিন শেষে সে কিন্তু নিজের হয়ে থাকে। তাদের কথোপকথন হচ্ছে। একের পর এক বন্ধুদের মাঝে আড্ডা চলছে। আড্ডার মধ্যে ঈশান বেশ কিছু খাবার নিয়ে আসে। খোলামেলা ভার্সিটির নিচে, খোলামেলা আকাশের নিচে, জমিনের উপর, প্রকৃতির মাঝে সবার সামনে তারা বেশ আনন্দ সহকারে খেতে থাকে। একসময় ঈশান বলে ওঠে, কিন্তু ভাই, তোর ভালোবাসা হলো একতরফা।
আর সে তোকে ভালোবাসে না। তাকে আফজাল চেয়ারম্যানের ছেলে হাসনাতের সাথে মিশতে বেশি দেখা যায়। ছেলেটা কিন্তু ভালো না, সুবিধার না। আচ্ছা বাদ দে এসব, তোদের কথা বল। আরে আমার কথা বাদ দে, গরিব মানুষের আবার দিন আর রাত। দেখ, তুই কিন্তু এই কথা বলে আমাদেরকে লজ্জা দিচ্ছিস ভাই। তোকে আমরা বলছি, তোর সব সময় আমরা সাথে আছি। তোর যে কোনো বিপদ আপদে সবার আগে তুই আমাদেরকে পাবি। জানি রে, এই পৃথিবীতে যদি ভালোবাসে আমাকে কেউ, তাদের মধ্যে তোরা, আমার হয়তো নিজের কোনো ভাই বা বোন নেই, কিন্তু তোরা আমাকে যা ভালোবাসা দিস তা নিজের আপনজন দিতে পারতো না। আচ্ছা এসব এখন বাদ দে, বল মেহেরের কি খবর? বাসায় ওর কথা বলেছি, বাসা থেকে বলেছে অনার্স 2য় বর্ষ পাশ করলে আমাদেরকে বিয়ে দিয়ে দেবে। এ তো ভালো কথা। তারা নিজেদের মধ্যে একে অপরের কথা বলছে, হঠাৎ করে সেখানে দৌড়ে একটা মেয়ে চলে আসে। পেছনে হাতে গোলাপ, সামনে মুখের মধ্যে তার মুচকি হাসি। দেখতে বেশ সুন্দরী মেয়েটা হঠাৎ করে তাদের সামনে এসে দাঁড়াতেই বেশ খানিকটা অবাক হয়ে যায় তারা সকলে। দেখে মিন্টু বলে ওঠে, এ কি, কে আপনি আর হঠাৎ করে এইভাবে কোথা থেকে এলেন? মেয়েটা তাদের সামনে হাঁপাতে থাকে, তারপর মন খুলে কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলে ওঠে, আমি আলো, তুমি আমাকে চিনবে না। আমি অনার্স প্রথম বর্ষে। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, বলতে বললে বলবো। মেয়েটার কথাবার্তা দেখে ভাবসাব দেখে একে অপরের দিকে তাকায়। তারপর মিন্টু বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলেন কি বলবেন। মেয়েটার কথা শুনে খুশিতে আত্মহারা। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই হুট করে মেয়েটা হাঁটু ভাঁজ করে চোখ বন্ধ করে তার গোলাপি 2 ঠোঁট নাড়িয়ে মিষ্টি সুরে বলে ওঠে, আমি আলো, ভার্সিটিতে তোমাকে প্রতিদিন দেখতাম। আমার খুব ভালো লাগতো। তুমি অন্যদের থেকে ভীষণ আলাদা, যার জন্য শুধু তোমায় মনে পড়তো। খেতেও তোমার কথা মনে পড়ে, পড়তেও তোমার কথা মনে পড়ে, ঘুমাতে গেলেও বসতে গেলেও যেখানেই যাই না কেন শুধু তোমারই চেহারাটা ভেসে আসে। তাই তো আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আজ সকলের সামনে আমার ভালোবাসার কথা তোমাকে জানি প্রপোজ করছি। আমি তোমায় ভালোবাসি। আমি আলো, তোমার ভালোবাসা পেয়ে তোমার পুরো জীবনে আমি আলো ছড়িয়ে দিতে চাই। হবে কি তুমি আমার? আমি শুধু তোমাকেই চাই, ভালোবাসি আমি তোমায়। সুযোগ দিবে কি আমায়? আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? হঠাৎ করে এমন কিছু ঘটে যাবে কেউ ভাবতেও পারেনি। সবাই হাঁ করে তাকিয়ে আছে ড্যাব ড্যাব চোখে। পুরো ভার্সিটি ক্যাম্পাস ছেলে মেয়ে কানায় কানায় পরিপূর্ণ। উপস্থিত আছে অসংখ্য সিনিয়র জুনিয়র ভাই বোনেরা। সকলের সামনে মেয়েটা এমন কিছু করবে ভাবতে পারেনি কেউ। সবাই হতবাক দৃষ্টিতে, ভাঙা রক্তক্ষরণ দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। মেয়েটা এত জোরে প্রপোজ করেছে যে বিল্ডিংয়ের ইটগুলো খসে পড়বে। তার চিৎকার আর তার আনন্দ যেন আকাশে বাতাসে আনন্দ উল্লাসে দমকা হাওয়া বয়ে চলেছে। মেয়েটা এখনো চোখ বন্ধ করে আছে। সবাই নিস্তব্ধ, কেউ কোনো কথা বলে না। মেয়েটা এমন কিছু করবে কেউ বুঝে উঠতে পারেনি। পিনপতন নীরবতায় এসে গিয়েছে নিস্তব্ধ। তাই সময়টা প্রহর গুনছে। হঠাৎ করে নিস্তব্ধতা ও নীরবতার মাঝখানে পরপর বেশ কয়েকটা বিকট আওয়াজ পাওয়া যায়। হুঁশ ফিরে আসে। হ্যাঁ, মেয়েটা থাপ্পড় খেয়ে পড়ে আছে। সবাই সামনে তাকিয়ে দেখতে পায় থাপ্পড়গুলো মেরেছে ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে কেয়া। কেয়া সারা শরীর রাগে ফেটে যাচ্ছে, যেন এখনই কাঁচা চিবিয়ে খাবে মেয়েটাকে। কেয়া আবার রাগী কণ্ঠে বলে ওঠে, শাকচুনি, তোর সাহস হয় কি করে? তুই ওকে প্রপোজ করতে এসেছিস? তোকে যা আজকে মেরেই ফেলবো। কথাটা বলে আরো বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। জায়গাটা মুহূর্তের মধ্যেই গরম হয়ে ওঠে। থমথমে পরিবেশটা যেন হঠাৎ করে দাবানলে পরিণত হয়। আলো নামের মেয়েটা এবার ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কেয়া নামের মেয়েটাকে, আর চিৎকার করে বলে ওঠে আলো নামের মেয়েটা, ওকে আমি প্রপোজ করেছি, তাদের তোর কি? আর তুই আমার গায়ে হাত দিয়েছিস? জানিস আমি কে? চাইলে তোকে এই ভার্সিটি থেকে বের করে দিতে পারি। কে তুই? আর তোর পরিচয় ভালো করে আমার জানা আছে। তোদের মতো রাস্তার নষ্ট মেয়েরা তো ছেলে দেখলে উতলে পড়ে যায়, গায়ে পড়তে ইচ্ছে করে। আলো নামের মেয়েটা এবার নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বেশ পরপর কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। নিজের গালে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভার্সিটির সকলের সেদিকে। ভার্সিটির সকলের দিকে তাকিয়ে দেখে সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। বেশ লজ্জায় পড়ে যায় কেয়া, কেননা ভার্সিটির সবচেয়ে সুন্দরী স্মার্ট মেয়ে মনে হচ্ছে কেয়া, জাতির ক্রাশ। কেয়া বলে ওঠে, তোর মতো একটা ফকিন্নি কিনা এই খেয়ার গায়ে হাত দিয়েছে, সে হাত তোর আমি আজকে ভেঙে ফেলবো। যখনই কেয়া মেয়েটাকে মারতে যাবে তখনই সেখানে কেয়ার বান্ধবীগুলো চলে আসে। মেহের, রত্না, শ্রাবন্তী, সাইমা সবাই মিলে কেয়াকে আটকায়। আলো নামের মেয়েটা বলে ওঠে, আমি তো আর তোকে প্রপোজ করিনি, আমি প্রপোজ করেছি ওকে। আমার ভালোবাসার কথা আমি জানিয়েছি তাকে। তাহলে আমার গায়ে হাত দিলি কেন? আলো বেশ রাগী কণ্ঠে কথাগুলো বলে আলোর কথা শুনে এবার কেয়া রেগে গালি দিয়ে বলে ওঠে, আরে শাকচুন্নি, তুই যাকে প্রপোজ করছিস সে আমার বাড়ির কাজের ছেলে, তাই ওকে আমি যেটা বলবো সে সেটাই করতে বাধ্য।
আলো নামের মেয়েটা এই কথা শুনে বেশ রহস্যময় একটা মুচকি হাসি দেয়। শাড়িতে লেগে আছে অজানা কিছু, বিষাক্ত মন, এক বিষক্রিয়া ভালোবাসা, যার রূপ যত বেশি সৌন্দর্যময় তার মনে তত বেশি বিষ, আর তার তত বেশি হিংসা। তার রূপের থেকেও তার ভেতরে থাকা বিষ ভীষণ বিষাক্ত। শুধু সুন্দর কথা আর মিষ্টি সুর আর রূপের বাহার দেখলে প্রেমে পড়া যাবে না, কারণ এদের মধ্যে বেশিরভাগ বিষক্রিয়া। আলো নামের মেয়েটা বলে ওঠে, তুই আমাকে হাসালি কারণ তুই ভুলে যাচ্ছিস এটা ভার্সিটি, এটা তোর বাড়ি নয়। আর এখন সে তোর বাড়িতে নেই যে তোর কথা মতো সে কাজ করবে। ও এখানে ভার্সিটিতে এসেছে, এখানে তার সাথে যার কথা বলার ইচ্ছে সে তার সাথে কথা বলবে। তাতে তোর এত শরীরে ফোসকা কেন দিচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তাদের কথোপকথন এইভাবেই চলতে থাকে। কেয়া নামের মেয়েটা এবার সবাইকে সিটকিয়ে সরিয়ে দেয়, আঙুল উঁচিয়ে বলে ওঠে, তুই আজকে শুধু বাড়িতে আসিস, তোর খবর করে ছাড়বো। তোর জন্য আমাকে 2 টাকার একটা ফকিন্নি মেয়ে যে কিনা ভার্সিটিতে অপমান করে, এর জন্য তোকে মূল্য চুকাতে হবে। কথাটা বলে হন হন করে যেতে থাকে কেয়া নামের মেয়েটা। অন্যদিকে ফাল ফাল চোখে মিন্টু তাকিয়ে আছে তার যাওয়ার দিকে। পরিবেশটা ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে। আলো নামের মেয়েটা মিন্টুর সামনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। দেখো, আমার পক্ষে ভালোবাসা সম্ভব নয়, আর তুমি যা করলে এর জন্য আমার কপালে যে কি দুঃখ আছে সেটা শুধুমাত্র আমি জানি। তুমি আমার পেছনে না পড়ে থেকে আমার বন্ধুর শাওন সিঙ্গেল আছে, তুমি তার সাথেই ইন্টু পিন্টু শুরু করে দাও, আর আমাকে এখন কষ্ট করে যেতে দাও। মিন্টুর মুখে এই কথা শুনে সবাই হেসে ওঠে। মিন্টু দ্রুত ভার্সিটি থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ভীষণ রেগে আছে কেয়া। বাড়িতে আসার সাথে সাথে নিজের রুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিয়ে একের পর এক জিনিস ভাঙচুর করতে থাকে। সব দামি জিনিসগুলো ভেঙে চুরে খণ্ড খণ্ড করে ফেলছে। অন্যদিকে ভার্সিটি থেকে বাড়ি এসে পৌঁছে যায়। বাড়ি থেকে জান্নাত বেগম ও নাজমুল সাহেব নিজের মেয়ের ডেকে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স আসে না। এমন সময় সেখানে পৌঁছায় মিন্টু। তারপর বাইরে থেকে সেও ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। মিন্টু বলে ওঠে, আঙ্কেল, দরজা ভেঙে ফেলতে হবে। বাবা যা করবি দ্রুত করো। কথাটা বলার সাথে সাথে দরজা ভেঙে ফেলে। দরজা ভেঙে প্রবেশ করতেই দেখতে পায় পুরো রুমটা লণ্ডভণ্ড করে সব দামি জিনিসপত্র ভেঙে টুকরো টুকরো করে ফেলে রেখেছে। পাশে সচেতন অবস্থায় কেয়া পড়ে থাকা দেখে যখনই মিন্টু দৌড়ে যেতে যাবে তখনই একটা কাচের টুকরা তার পায়ে গেঁথে যায়। তার পাশে কেয়ার হাত চেপে ধরে নিজের পরে থাকা শার্টটা ছিঁড়ে হাতে বেঁধে দেয়, কেননা হাত কেটে ফেলেছে কেয়া। সেখানে এক মুহূর্ত দেরি না করে দ্রুত তার সাথে হাসপাতালে নিয়ে যায়। অনেক রক্ত বেরিয়ে গিয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে। কেবিন থেকে ডাক্তার বাইরে বের হয়ে এসে বলে ওঠে। এই কথা শুনে ডাক্তার যখনই চলে যেতে যাবে তখনই ডাক্তারের চোখ যায় মিন্টুর পায়ের দিকে। তখনই ডাক্তার বলে ওঠে। এটা দেখে জান্নাত বেগম তো আরো অস্থির হয়ে পড়ে। এদিকে নিজের মেয়ে, অন্যদিকে আদরের ছেলে। ডক্টর নার্স ড্রেসিং করে দেয়। কেবিনের ভেতর প্রবেশ করে সকলে। মিটপিট করে চোখ খুলছে কেয়া। চোখ খুলতে চেঁচিয়ে বলে ওঠে, ও এখানে কি করছে? এই লুচ্চাটাকে এখান থেকে যেতে বল। চিৎকার চেঁচিমেচি করতে থাকে কেয়া। এটা দেখে মিন্টু রুম থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর বাইরে আসে তারা। নাজমুল সাহেব বলে ওঠে, বাবা ভার্সিটিতে কি হয়েছিল আর সে এমন কেন করলো? এবার ভার্সিটি থেকে ঘটে যাওয়া এবং বাড়ি পর্যন্ত সকল ঘটনা একের পর এক খুলে বলতে থাকে মিন্টু। আঙ্কেল, আমি তো কিছুই জানি না। ভার্সিটিতে যাওয়ার পর এক এক করে সমস্ত ঘটনা খুলে বলে সবটা শুনে জান্নাত বেগম আর নাজমুল সাহেব বলে ওঠে, মেয়েটা যে কি করে আমি নিজেও বুঝি না। মেয়েটাকে আর মানুষ করতে পারলাম না। বাবা মা হিসেবে আমরা ব্যর্থ। তোমরা প্লিজ এরকম বলিও না। সময়ের সাথে সাথে হতো সেও ঠিক হয়ে যাবে। দেখা যাক। আচ্ছা তোমরা এখন বাসায় চলে যাও, আমি ওকে কিছুক্ষণ পর নিয়ে যাচ্ছি। আঙ্কেল, আমিও থাকি। না বাবা, তোর পা থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, বাসায় যাও। এরপর তারা কোনো কথা না বলে হাসপাতাল থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে টেবিলের ওপর রাখা আছে দেশি বিদেশি মাতাল করা বিভিন্ন ধরনের অ্যালকোহল, সাথে আছে বিভিন্ন চানাচুর ও নেশাদ্রব্য সামগ্রী। পাশে ছোট ছোট পরিহিত ৩-৪ জন নর্তকী, যাদের রঙে রঙিন হয়ে যেতে থাকে সেই ব্যক্তিটা। মাঝে মধ্যে হিন্দি গানের সাথে তালে তাল মিলিয়ে রোম্যান্স করতে থাকে। বিদেশি মেয়েটা ঠোঁটে ঠোঁট রেখে কিস করতে টেবিলের উপর থাকা ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় আলো নামটা ভেসে উঠেছে। রিসিভ করতেই বলে ওঠে, হ্যালো, কি হয়েছে? এই সময় ফোন দেওয়ার মানে কি? ফোনের বসে থাকা ব্যক্তিটা মুখে একটা হাসি নিয়ে বলে ওঠে, বস কাজ হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। আর আপনার স্বপ্ন পূরণ খুব শীঘ্রই পূর্ণ হবে। ফোনের অফিসে থাকা
ব্যক্তিটার কথা শুনে রিয়াদ নামের অজানা মানুষটা উচ্চ স্বরে হেসে ওঠে। খুশিতে যেন তার মুহূর্তে আনন্দে আত্মহারা হয়ে যায়। খুশিতে বলে ওঠে, সময়ের সাথে সাথে তুমি তার অস্তিত্ব মিশিয়ে দাও, তাদের মধ্যে ফাটল ধরিয়ে দাও। ওকে বস, কাজ হয়ে যাবে। কথাটা বলে ফোন কেটে দিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় দুই প্রান্তের ব্যক্তির কথোপকথন। সময়টা পার হতে থাকে। বিকালবেলায় কেয়া ও জান্নাত বেগম বাসায় ফিরে আসে। ঠিক তার কিছুক্ষণ পর তাদের বন্ধু বান্ধবীগুলো দেখা করতে আসে, যেমন মেহের, রত্না, শ্রাবন্তী, মাইশা, সায়ন, ঈশান আরও অনেকে। এমন সময় মেহের বলে ওঠে, তোর কি এবার বাড়াবাড়ি করাটা ঠিক ছিল? শুধু শুধু নিজের হাত কেটে নিজেই কষ্ট পেলি। এটা না তোর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, শুধু শুধু নিজের শরীরটা অসুস্থ করলি। আমি একটা বিষয় বুঝতে পারছি না, তুই তো মিন্টু ভাইকে ভালোবাসিস না, তাহলে তাকে প্রপোজ করলো নাকি বিয়ে করলো তাতে তোর কি যায় আসে? তাদের কথোপকথন আবার রেগে যায় কেয়া। কেয়া বলে ওঠে, 2 টাকার একটা ফকিন্নি মেয়ে কিনা আমার গায়ে হাত দিয়েছে। ওর এত বড় সাহস হয় কি করে সে আমার গায়ে হাত দেয়? এবার মুচকি এসে মেহের শান্ত কণ্ঠে বলে ওঠে, দেখ, ভুলটা কিন্তু তোর ছিল, এখানে ওই মেয়েটার কোনো ভুল ছিল না। তুই আগে মেয়েটার গায়ে হাত তুলেছিলি, তাই সে তোর গায়ে হাত তুলেছে। তাদের কথোপকথনের মাঝে নাস্তা নিয়ে আসি মিন্টু। তারপর সবাইকে খাবারগুলো সার্ভ করে দেয়। এবার পাশেই দাঁড়িয়ে থাকে। সবাই যখন খেতে থাকে তখন মেহের বলে ওঠে, আরে ভাই মিন্টু, তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? তুইও নে। মেহেরের মুখে এই কথা শুনে মিন্টু মুচকি হাসি দিয়ে বলে ওঠে, চাকর যদি মালিকের সাথে এক জায়গায় খেতে বসে তাহলে মালকিনের খাবার হজম হবে না, তাই আমি এখন আসি। কথাটা বলে ছেলেটা চলে যায় সেখান থেকে। তারপর আর কেউ কোনো কথা বলেনি। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে যায়। সবাইকে বিদায় নিয়ে নিজের রুমে গিয়ে ফাইলগুলো, জরুরি কাগজপত্র ঘাটাঘাটি করছিল মিন্টু নামের ছেলেটা। দেখতে দেখতে রাত হয়ে যায়। নিচে খাবার সময় খাওয়া দাওয়া করছে। পরিবেশটা আজকে বেশ শান্ত। জান্নাত বেগম খাইয়ে দিচ্ছে মিন্টুকে। সেও তৃপ্তি সহকারে মায়ের ভালোবাসায় খাবার খাচ্ছে। দেখতে দেখতে খাওয়া দাওয়ার পর্ব তাদের শেষ হয়ে যায়। এরপর নাজমুল সাহেব ও জান্নাত বেগম নিজেদের রুমে চলে যায়। ওদিকে মিন্টু আর কেয়া চলে যায় নিজেদের রুমে। মিন্টু রুমের ভেতর প্রবেশ করতেই কেয়া বলে ওঠে, শোন, তোর মতো রাস্কেলের সাথে এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না, তাই যত তাড়াতাড়ি সম্ভব হয় তুই আমাকে ডিভোর্স দিবি আর আমি হাসনাতকে বিয়ে করব। মিন্টু এই কথাটা শুনে মুচকি একটা হাসি দেয়, যে হাসিতে হাজার কষ্ট, হাজার বেদনা, না পাওয়ার আশা, আকাঙ্ক্ষা, তীব্র যন্ত্রণা বুকে ফুটে উঠেছে স্পষ্ট চোখের ভাষায়। তারপর ছেলেটা হাজার যন্ত্রণা, হাজারো ব্যথা মনের অতল গভীরে রেখে মুচকি হাসি দিয়ে বলে ওঠে, সমস্যা নেই, দিয়ে দিব। যে থাকার সে এমনিতে থাকবে। আসলে মানুষ সময় থাকতে সময়ের মূল্য দেয় না, ঠিক তেমনি ভালোবাসা পেয়েও যে ভালোবাসার দাম দেয় না, সে ভালোবাসার যোগ্যতা রাখে না। আমি মনে করতাম আমি তোমার ভালোবাসার যোগ্য না, কিন্তু এখন আমার মনে হয় হয়তো তুমি আমার জন্য পারফেক্ট না। তার জন্য আমাদের দূরত্বটা অনেক বেশি। আমিও চাই না তোমার সাথে আর থাকতে। আমিও মুক্তি পেয়ে স্বাধীন পাখির মতো ঘুরতে চাই। ভালোবেসে আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু সে ভালোবাসা যদি থাকতে না চায় তাহলে তাকে বেঁধে রাখা যায় না। কথাটা বলে ছেলেটা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ল্যাপটপে কি যেন করতে থাকে। সোফায় বসে এদিক ওদিক কে গায়ে কাঁথা দিয়ে ঘুমের রাজে জমাতে থাকে খেয়া নামের আমাদের সুন্দরী নায়িকা। চলুন তাহলে পরিচয় পর্বটা করিয়ে দিয়ে আসি। কে এই মিন্টু, যে কিনা আমাদের আজকের এই গল্পের নায়ক। এদিকে শুধু গল্প লিখেছে, কিন্তু নিজের নাম নিয়ে কখনো গল্প লেখা হয়নি, কিন্তু আজকে নিজের নাম নিয়েই গল্প লেখা হয়েছে। মিন্টু এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। ছোটবেলায় দুর্ঘটনায় তার দুষ্কৃতীদের আক্রমণে নিহত হয় তার বাবা মা। তার বাবা মা ছিল দেশের নামকরা সৈনিক। বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম সাহসী 2 জন সদস্য মিন্টুর বাবা মা। দুজনেই বিমান বাহিনীতে প্রধান কর্মকর্তা হিসেবে প্রসারত দায়িত্বে ছিলেন। ছোটবেলায় বাবা মায়ের হারিয়ে ছেলেটা অনাথ হয়ে যায়। এরপর নাজমুল সাহেব তাকে নিয়ে আসে। সম্পর্কে তিনি খালু হবেন। অপরদিকে তার বাবার প্রিয় একজন বন্ধু, তিনিও বিমান বাহিনীতে চাকরি করতেন, এখন রিটার্ন হয়ে গিয়েছেন। সম্পদের কোনো কিছুরই অভাব নেই তাদের। এই ছোটবেলা থেকেই মানুষ হতে থাকে জান্নাত বেগম ও নাজমুল সাহেবের বাড়িতে। বাবা মায়ের ভালোবাসা না পেলেও এই দুজন ব্যক্তি বাবা মার ভালোবাসা দিয়ে বড় করে চলেছে তাকে। ছোট থেকেই অনেক অত্যাচার ও অনেক কষ্ট সহ্য করে বড় হয়েছে। পথে পথে বিপদের কাঁটা হয়ে দাঁড়ায় খেয়া নামের মেয়েটা। ছোটবেলা থেকেই ভালোবাসত মিন্টু তাকে, এটা সে প্রকাশ করেছিল। কিন্তু সেদিন তাকে সকলের সামনে জুতা দিয়ে অপমান করা বলা হয়েছিল। তোর মতো একটা রাস্তার ফকির যার বাবা মা কেউ বেঁচে নেই, একটা অনাথ ছেলেকে এই কেয়া চৌধুরী বিয়ে করবে, এটা তুই ভাবলি কি করে? তোকে যদি আর কোনো দিন এই বাড়িতে এই কথা বলতে শুনেছি, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার বাড়িতে থেকে আমার খেয়ে আমার পরে তুই
আমার থেকে বেয়াদবি করিস? সেদিনের পর থেকে ছেলেটা নিজের ভুল বুঝতে পারে। মামুন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিল। কি এমন তার ভুল ছিল যে শুধুমাত্র ভালোবাসতে চেয়েছিল, কিন্তু তার ভালোবাসার মূল্য সে দিতে পারেনি। এটা তার ব্যর্থতা নয়, বরং এটা ভালোবাসার মূল্য দিতে না পারা ব্যক্তিটার ব্যর্থতা। মিন্টু সাধারণ মানুষের মধ্যে একজন। শ্যামলা বর্ণের, মুখে তেমন সৌন্দর্য না থাকলেও মুখে মায়া ভরা। কোনো মানুষ যদি তার মুখের দিকে আগ্রহ নিয়ে দৃষ্টিতে তাকায়, তার মায়ায় পড়ে যাবে। চোখ দুটো অনেক সুন্দর, চুলগুলো স্টাইলিশ করে রাখা, মুখে খোঁচা খোঁচা হালকা দাড়ি, ঠোঁটের কোণে লেগে থাকে সবসময় মায়াবী এক মুচকি হাসি। সিক্স প্যাক বডি না হলেও কাজে বেশ পারদর্শী। সবাই মনে করে সে জিমে গিয়ে জিম করে, কিন্তু আসলে সেটা না। সে সাধারণ একজন মানুষ। লম্বাই বেশ 5 ফুট 2 বা 3 এই তো হবে। অন্যদিকে আমাদের গল্পের নায়িকা কেয়া, বারবার বদমেজাজি ও রাগী টাইপের একটি মেয়ে। দেখতে অসম্ভব সুন্দর ও মায়াবতী হলেও মনে অনেক ঘৃণা ও বেপরোয়া একটা মেয়ে, যার কথায় থেকে হাত বেশি চলে। যেমন ভালো তেমনই বদমেজাজি একটা মেয়ে, রূপীগুণে অসম্ভব সুন্দর। তার মায়া ভরা মুখের দিকে তাকালে যে কেউ তার প্রেমে পড়ে যাবে। মায়াবী সেই হরিণী চোখ, চোখের পাতাগুলো কাজল কালো, চিকন পাতলা। নায়িকার বর্ণনা বেশি একটা দিলাম না, কারণ এই নায়িকা শুধু আমার জীবনের নায়িকা হবে, তাই যাতে কারো নজর না লাগে, তাই এই নায়িকার সম্বন্ধে তেমন কিছু বললাম না, সংক্ষেপে দিলাম তাদের পরিচয়টা। চলুন গল্পে ফিরে আসে। বর্তমান সময়ে বিভোর ঘুমে আচ্ছন্ন আমাদের গল্পের নায়িকা কিয়া। এমন সময় সোফার ওপর থাকা ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করতে পাশের ব্যক্তিটা বলে ওঠে, হ্যালো স্যার, আমরা তাকে তুলে এনেছি। 66 ডিগ্রি দিয়েছে, কিন্তু শালা কোনো কথাই বলছে না। আপনি কি আসতে পারবেন? কানের পাশে ফোনটা নিয়ে এদিক ওদিক তাকিয়ে ব্যক্তিটা হালকা কণ্ঠে বলে ওঠে, ঠিক আছে, আমি গিয়ে বিষয়টা দেখে নিব। আমার জন্য দ্রুত একটা গাড়ি পাঠাও, আর হ্যাঁ, কেউ যেন জানতে না পারে। এই কথা শুনে ফোনের পাশে থাকা অচেনা মানুষ কেমন যেন একটা অদ্ভুত মুচকি হাসি দেয়। তারপর মায়াবী কণ্ঠে বলে ওঠে, স্যার, এতদিন যেহেতু কেউ জানতে পারেনি আপনার পরিচয়, আপনি কি করেন তাহলে? এখন কেউ আপনার পরিচয় জানতে পারবে না। কথাটা শুনে ফোনের পাশে থাকা ব্যক্তিটা হেসে ওঠে। এরপর কল কেটে দেয়। রুম থেকে বের হয়ে যায় সেই মানুষটা। রাজপ্রাসাদের মতো বাড়ির মেন গেটের দরজা খুলে বাইরে বের হয়ে একটা অচেনা মানুষ, যার মাথায় কালো রঙের টুপি, কালো পোশাক পরিহিত, কালো পোশাকধারী ব্যক্তি মেন রাস্তার পাশে কালো রঙের একটি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কোনো দিকে না তাকিয়ে সোজা গাড়ির ভেতর বসে পড়ে সেই মানুষটা। এরপর গাড়িটা দ্রুত বেগে কয়েক সেকেন্ডের মধ্যে সেখান থেকে ছুটে চলে যায় নিজের গন্তব্যে। 1 মিনিট অতিক্রম করে চলে আসে বিশাল একটি এরিয়ার মাঝে, যেখানে জেলখানার মতো ছোট ছোট করে অনেকগুলো কক্ষ তৈরি করা আছে। সেখানে মানুষের আর্তনাদ, চিৎকার ভেসে আসছে। সেই ব্যক্তিটার কানে মানুষটার আবারও কানে তুলা দিয়ে হেঁটে চলেছে সামনের দিকে। পুরো রুমটা অন্ধকার। চেয়ারের উপর বাঁধা আছে একটা মানুষ। অনেক অত্যাচার করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। শরীরের পরনে থাকা পোশাকগুলো যেখানে সেখানে ছিঁড়ে গিয়েছে। কয়েক জায়গা থেকে রক্ত পর্যন্ত গড়িয়ে পড়ছে। শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে গিয়েছে। হালকা করে মাথার ওপর হলদে বাতিটা জ্বলে ওঠে। এরপর রুমটা হালকা করে ধোয়ার মতো করে আবরণ সৃষ্টি হয়ে চেয়ারে বাঁধা থাকা ছেলেটা কেমন যেন ভয় পেয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে রুমের ভেতর একজন মানুষের আগমন ঘটে। চোখে স্পষ্ট দেখা যায় না। গুটি গুটি পায়ে ছেলেটার সামনে এসে সোফার ওপর বসে পড়ে। হঠাৎ করে পুরো রুমটা আলোয় আলোকিত হয়ে ওঠে। চেয়ারে বাঁধা থাকা মানুষটা এক মুহূর্তে যেন নিস্তব্ধ হয়ে যায় সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে। মুহূর্তের মধ্যে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যে সে নিজের চোখে কি দেখছে। ভাবতে ভাবতে নিজের মাথা নষ্ট করে ফেলতে থাকে। নিজের অজান্তেই একই করে হতে পারে, বিশ্বাস করতে পারে না। সে বাধা থাকা অবস্থায় অজানা মানুষটা, কেননা তার সামনে সুপরিচিত একটা মুখ সোফার ওপর বসে আছে। চোখে বাধা অবস্থায় থাকা ব্যক্তিটার মুখ থেকে একটা শব্দই ভেসে ওঠে, তুমি এখানে? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। তুমি এখানে কি করে? মানুষটার মুখে এরকম কথা শুনে মুচকি একটা হাসি দেয় সোফার ওপর বসে থাকা ব্যক্তিটা। তারপর হালকা হেসে বলে ওঠে, আপনি হয়তো ভুলে গেছেন মিস্টার শাকিল চৌধুরী বাপের বাপ থাকে। কথাটা বলে ছেলেটা হাসতে থাকে। সামনে বসে থাকা মানুষটা ভয়ে কাচুমাচু হয়ে ওঠে। তারপর ভাঙা গলায় বলে ওঠে, কিন্তু তুমি আমাকে তুলে এনেছো কেন? তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। তুমি কলেজের একজন ভালো ছাত্র, আর তুমি কিনা সন্ত্রাসীদের লিডার। এই কথা শুনে মানুষটা আবার হেসে ওঠে। মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, সন্ত্রাসী নয়তো, বরং সন্ত্রাসীদের বাপ হয়। তাহলে আমাকে এখান থেকে যেতে দাও। আমি এখানে থাকতে চাই না। এরা আমাকে ধরে এনেছে, অনেক অত্যাচার করছে। তুমি এদের হাত থেকে আমাকে বাঁচাও। হ্যাঁ, ছেড়ে দিব, কিন্তু কিছু শর্ত আছে, সেগুলো বলে দিলেই
ছেড়ে দিব। হ্যাঁ বলো, তোমার কি কি জানার আছে? আমি তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে রাজি। ইকবাল হোসেন ও নদী বেগমকে কারা কারা হত্যা করেছিল, কে কে জড়িত ছিল, এটা আমি জানতে চাই। 15 বছর আগের ঘটনার কথা শুনে বেশ খানিকটা ঘাবড়ে যায় শাকিল চৌধুরী। বুঝতে পারে না হঠাৎ করে 15 বছর পর কেন এই দুটো নাম এই ছেলেটা জানতে চাইছে। শাকিল চৌধুরী বলে ওঠে, কারা এরা? আর তুমি এদের বিষয়ে কেন জানতে চাচ্ছ? আমি এদেরকে চিনি না। ছেলেটার কথা শুনে সাথে সাথে শাকিল চৌধুরীর হাতে একটা কাঠের ওপর রেখে চোখের পলকে হাতের 5টা আঙুল কেটে ফেলে। হঠাৎ করে ব্যথায় চিৎকার করে ওঠে, হাতের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করে। শাকিল চৌধুরী বলে ওঠে, হ্যাঁ আমি তাদেরকে চিনি। তারা বাংলাদেশের যুদ্ধ বিমান বাহিনীর দায়িত্বে ছিলেন। তাদেরকে ঠিক আজ থেকে 15 বছর আগে কী কারণে হত্যা করা হয়েছিল আর সেটাকে দুর্ঘটনার মৃত্যু বলে কেন চাপিয়ে দেওয়া হয়েছিল? আসলে আমিও যুদ্ধ বিমানে কাজ করতাম। তাদের সাথে আমার বাইরে এক দেশের মাফিয়া ডনের সাথে চুক্তি হয়েছিল আকাশপথে। তারা বেআইনি কাজ কারবার করবে। শাকিল চৌধুরীর মুখে এরকম কথা শুনে হালকা মুচকি এসে চেয়ারের ওপরে পায়ের ওপর পা রেখে মাথায় হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। এরপর বলে ওঠে, তোরা যাদেরকে মেরেছিস তারা আমার মা বাবা, আর তাদের মৃত্যুর প্রতিশোধ নিতে আমিও একজন। কথাটা শুনতে পায়নি চেয়ারের ওপর থাকা মানুষটা। তার আগে শরীর থেকে গলাটা আলাদা হয়ে যায়। সাদা রঙের ফলোয়ারটার ওপর লাফালাফি করতে থাকে। চেয়ারের ওপর বাঁধা থাকা গলাবিহীন শরীরটা ছটফট করতে থাকে। অজানায় বয়ে যায় কে এই মিন্টু নামের ছেলেটা, কি তার পরিচয়? লাশটা সেখানে ছটফট করতে থাকে শাকিল চৌধুরী, যিনি আগে বিমান বাহিনীর চাকরি করত। পরে তিনি চাকরি ছেড়ে দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের চাকরি নিয়েছিলেন। সেখানে অধ্যাপক হিসেবে লেকচার দিতেন। গল্পের সাথে থাকুন, আরও অনেক কিছু জানতে পারবেন। ছেলেটা আবার বলে ওঠে, এই লাশটা গোপনে চাপা দিয়ে দিবি যাতে কেউ জানতে না পারে। ওকে স্যার, ঠিক আছে, কাজ হয়ে যাবে। কথাটা বলে ছেলেটা সেখান থেকে আবারও বের হয়ে যায়। সেই দামি গাড়ি দিয়ে দামি পোশাক পরিত ছেলেটা গাড়ির ভেতরে বসে আবার সেই সুদর্শন রাজপ্রাসাদের বাড়ির সামনে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করে গুটি গুটি পায়ে নিজের রুমে প্রবেশ করে। নিজের সকল পোশাক চেঞ্জ করে আবার সেই সোফার ওপর গিয়ে ঘুমিয়ে পড়ে। রাত এখন গভীর পরিণত হয়েছে। সময় বহমান গতিতে চলেছে। চারিদিকে ফজরের আজান দিয়েছে। পাখির কিচিরমিচির, মানুষের ঘুম ভেঙে যাওয়া ব্যস্ত শহর আবার শুরু হয়ে যায়। পরে মানুষের ব্যস্ততা, ঘুমিয়ে আছে মিন্টু। হঠাৎকার মুখের ওপর কেউ ঠান্ডা পানি ঢেলে দেয়। সাথে সাথে লাফিয়ে ওঠে ছেলেটা। ঘুমো ঘুমো চোখের সামনে তাকিয়ে দেখতে পায় বালতি হাতে দাঁড়িয়ে আছে কিয়া নামের মেয়েটি। মিন্টু কিছু বলতে যাবে তার আগে কিয়া বলে ওঠে, চাকরের বাচ্চা চাকর, তো সাহস হয় কি করে? এতক্ষণ ধরে তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ঘরের কাজ কে করবে? দ্রুত ঘর পরিষ্কার করে বাথরুমে আমার কাপড়গুলো আছে ওগুলো ধুয়ে দিবি, না হলে তোর কপালে আজকে দুঃখ আছে। অসহায়ের মতো ছেলেটা তাকিয়ে আছে, মেজাজ পুরো গরম হয়ে আছে। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে পরপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় কেয়ার গালে। কেয়া থাপ্পড় খেয়ে বিছানার উপরে হুমড়ি খেয়ে পড়ে। মিন্টু দৌড়ে গিয়ে চুলের মুঠি ধরে রাগী কণ্ঠে, তোর সাহস হয় কি করে তুই আমাকে গালি দিস? সব ঠিক আছে, কিন্তু তোর সাহস হয় কি করে তুই আমার বাবা মাকে গালি দিস? থাপ্পড় খেয়ে মেয়েটা বিছানার ওপর গালে হাত দিয়ে চুপটি করে বসে থাকে। ছেলেটা আবার বলে ওঠে, তোকে ভালোবাসি বলে তুই মাথায় উঠে নাচানাচি করবি, এটা তুই ভাবলি কি করে? আজকে তোকে বোঝাবো আমি কতটা ভয়ঙ্কর মানুষ। কথাটা বলার সাথে সাথে খাটের ওপর চেপে ধরে কিয়াকে। এরপর তাকে নিজের সাথে মিশিয়ে নিতে থাকে। তার অস্তিত্বের সাথে মিশে যেতে থাকে মিন্টু নামের ছেলেটি। নিজের ঠোঁটের ছোঁয়ায় রাঙিয়ে দিতে থাকে কিয়াকে। মিন্টুর প্রত্যেকটা ঠোঁটের স্পর্শে কেঁপে ওঠে কিয়া। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে, কিন্তু কোনোভাবেই পেরে ওঠে না। পাগল হয়ে উঠেছে মিন্টু। নিজের মতো করে নিজের চাহিদা মেটাতে থাকে কিয়ার কাছ থেকে। পরে থাকা সমস্ত কাপড় খুলে ফেলে দেয় বিছানার ওপর। এবার খাটের উপর চেপে ধরে, জোর করে তাকে ভোগের সামগ্রী বানিয়ে ফেলে। মিন্টু বর্তমান নিজের মধ্যে নেই। কত আর অত্যাচার সহ্য করবে একটা মানুষ? ভালোবাসে বলে কি তাকে অত্যাচার সহ্য করতে হবে প্রিয় মানুষের কাছ থেকে? কিন্তু আজকে নিজের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, ঝাঁপিয়ে পড়ে তার উপর। কে আর সহ্য করতে না পেরে কান্না করতে থাকে। এক পর্যায়ে নিজের শরীরের চাহিদা মিটিয়ে পাশেই ঘুমিয়ে যায় ক্লান্ত শরীর নিয়ে মিন্টু। কে আর সেখানেই কান্না করতে থাকে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলায় মিটপিট করে চোখ খুলেছে মিন্টু। নিজের দিকে তাকাতেই সে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। যে চোখে বিশ্বাস করতে পারছে না, কারণ তার পরনে কিছুই নেই। এটা দেখে বিছানার চাদর টেনে নিজের গায়ে পেঁচিয়ে নিতে থাকে। হঠাৎ করে চোখ যায় কেয়ার ওপর। কেয়ার ওপরে চোখ যেতেই তো চোখগুলো বড় বড় হয়ে যায়। তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে, কেননা তার পরনেও কিছু নেই। সাদা ধপধপে গায়ের রং কি মায়াবী, এক পলকে তাকিয়ে আছে মায়া লাগা দৃষ্টিতে। মশার উৎপাত আজকাল বেশি। হঠাৎ করে একটা মশা কামড় দেয়, ঘুম ভেঙে যায় কেয়ার। ঘুম ঘুম চোখেই তাকাতে দেখতে পায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিন্টু তার দিকে। এটা দেখতে পেয়ে কে নিজের দিকে তাকাতেই মারে এক চিৎকার।
দুজন দুজনের অর্ধ উলঙ্গ শরীর ঢাকতে চাদর নিয়ে টানাটানি শুরু করে দেয়। মিন্টু চাদর ছেড়ে দিয়ে দৌড়ে বাথরুমে ঢুকে টাওয়াল পেঁচিয়ে বাইরে আসে। চিৎকার দিয়ে বলে ওঠে, এই সেমরি, তোর কি লজ্জা শরম নাই? আমার ইজ্জত এভাবে তুই লুটে নিলি আমার পারমিশন ছাড়া। তুই তোর শরীরের খায়েশ মিটিয়েছিস আমাকে নিয়ে। মিন্টুর মুখে এই কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে দাগিয়ে আছে এক দৃষ্টিতে। কি বলবে বুঝতে পারে না, কি করবেও বুঝতে পারে না। আগে পুরো শরীর ফেটে যাচ্ছে। কেয়ার মাথায় আগুন ধরে গিয়েছে এই কথা শুনে। এত পরিমাণ রেগে গিয়েছে যে নিজের মধ্যেই নেই। দ্রুত বিছানা থেকে উঠে দৌড়ে মিন্টুর গলা চেপে ধরে বলে ওঠে, শালা লুচ্চা বেটা, কাল নিজে জোর করে আমাকে ভোগ করেছিস, রেপ করেছিস, সারা শরীরে কামড় দিয়েছিস, আর এখন বলছিস আমি তোকে ভোগ করেছি। এখন তো আমার মনে হচ্ছে তোর মেন পয়েন্টে লাথি মারতে। মিন্টু এতটা শুনি ভ্যাবাচাকা খেয়ে যায়। মিন্টুর দৃষ্টি কেয়ার বুকের দিকে। কেয়ার তাকে এতগুলো ঝাড়ি দিচ্ছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। এবার নিজের দিকে তাকাতেই আবার তাকিয়ে লজ্জায় নিজের মুখ গুজে দেয় মিন্টুর বুকে, জড়িয়ে ধরে তাকে। দুজনই লজ্জায় পড়ে যায়। মিন্টু বলে ওঠে, ছাড়ো আমাকে, এভাবে খামচে ধরে যাচ্ছ কেন? তোমার লজ্জা করছে না আমাকে জড়িয়ে ধরে রাখতে? প্লিজ আমাকে বাথরুম পর্যন্ত নিয়ে যাও। এবার তারা ঠিক যেইভাবে ছিল সেইভাবে বাথরুম পর্যন্ত নিয়ে যায় কেয়াকে। কেয়া দৌড়ে গিয়ে বাথরুমের ভিতর ঢুকে তার কিছুক্ষণ পর বেরিয়ে এসে গালি দিয়ে বলে ওঠে, আমি জানতাম তুই খারাপ, কিন্তু তুই এতটা খারাপ আমি জানতাম না। তোকে আমি আমার স্বামী বলে মানি না, তা সত্ত্বেও তুই আমাকে একা পেয়ে আমার সাথে জোর করে শারীরিক চাহিদা মিটিয়েছিস। তুই একটা ধর্ষক, তোকে আমি মেরে ফেলবো। এর জন্য তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। এই কথা শুনে মিন্টু হতবাক হয়ে যায়। আচ্ছা চলুন তাহলে শুনে আসি তাদের কিভাবে বিয়ে হয়েছিল। প্রতিদিনের মতো তারা কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে। হাতে তেমন সময় নেই। সেদিন কোনো এক সমস্যার কারণে কেয়ার বাথরুমের সমস্যা হয়েছিল, যার কারণে সে কাউকে কোনো কিছু না জানিয়ে মিন্টুর বাথরুমে এসে গোসল করছিল। এমন সময় রুমে প্রবেশ করে মিন্টু। এরপর সেও গোসল করার জন্য বাথরুমে প্রবেশ করতে গেলে সেখানে ঘটে এক বিপদ। আচমকা ঘটে যাওয়ার কারণে কেয়ার বিকট আওয়াজে চিৎকার করে ওঠে। তারপর অনেক কিছুই ছিল না, শুধু সাবানের ফ্যানা মাখা। পায়ের তালু পর্যন্ত এক পলক দেখেই জ্ঞান হারিয়ে ফেলে মিন্টু। কেয়ার চিৎকারে রুমের বাইরে নাজমুল সাহেব ও জান্নাত বেগম ডাকাডাকি করতে থাকে। কেয়া কী করবে বুঝতে পারে না। তারপর পরিস্থিতি ঠিক করতে বলে ওঠে, কিছু হয়নি, এমনিই চিৎকার করেছি। না, কিছু একটা হয়েছে। তুই বাথরুমের দরজা খোল। এমনি এমনি তো আর কেউ চিৎকার করে না। তাছাড়া আমার ছেলেটা কোথায়? কেন, আমার ইচ্ছে হয়েছে তাই চিৎকার করেছি। তাতে তোদের কি? আমি কি চিৎকার করতে পারি না? জান্নাত বেগম কিছু বলতে যাবে তার আগে জ্ঞান ফিরে আসে মিন্টুর। কেননা উপরে শাওয়ার ছাড়া ছিল, তাই পানির ফোঁটা তার মুখে পড়ায় জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসতে সে কোনো কিছু না ভেবেই দরজা খুলে বাইরে এসে যখনই দরজা খুলে বাইরে আসে তখনই বাইরে দাঁড়িয়ে থাকা নাজমুল সাহেব ও জান্নাত বেগম চমকে যায়। অবাক করা চোখে দেখে ফেলে দৃষ্টিতে তাকিয়ে আছে। জান্নাত বেগম একবার বাথরুমের দিকে তাকায়, তারপর মিন্টুর দিকে উঁকি দিচ্ছে। হঠাৎ করে তাদেরকে দেখে বেশ ঘাবড়ে যায় মিন্টু আর বলে ওঠে, মামুনি তুমি এখানে? তুই তুই এখানে কি করছিস? আর তুই বাথরুমের ভেতর কি করেছিস? মিন্টু কি বলবে বুঝতে পারে না। কেয়া কাপড় পরে বাইরে বের হয়ে আসে। কেয়া বলে ওঠে, এই জানোয়ারটার অনুমতি ছাড়াই বাথরুমে প্রবেশ করেছে, যেখানে আমি গোসল করছিলাম, আর ওকে দেখে আমি চিৎকার করেছিলাম। মিন্টু, এটা কি শুনেছি আমি? জান্নাত বেগমের রাগী মুখ দেখে মিন্টু আমতা আমতা করে বলে ওঠে, মামুনি আমার তো এখানে কোনো দোষ নেই। আমি কি করে জানবো যে আমার বাথরুমে কেউ একজন আছে? আর তার তো আমার বাথরুমে থাকার কথা ছিল না। সে কাউকে কোনো কিছু না জানিয়ে প্রবেশ করেছে, আর আমিও খেয়াল করিনি বাথরুমের দরজা খোলা ছিল। চি চি চি, এসব আমি কি শুনেছি আর কি সব দেখছি? জান্নাত, আমি আর এসব নিতে পারছি না। তুমি এখন এই দুজনের বিয়ের ব্যবস্থা করো। মানুষ জানাজানির আগেই অন্তত যেন সম্মান নিয়ে বাঁচতে পারি। কথাটা বলে চলে যায় নাজমুল সাহেব। কেয়া বলে ওঠে, আমি ওর মতো একটা ছোট লোককে কখনোই বিয়ে করব না, প্রয়োজনে মরে যাব। চুপ, একদম কোনো কথা বলবে না। অপরাধ যখন করেছিস শাস্তি তোকে পেতে হবে। আর তুই ছোট লোক কাকে বলছিস? আমার ছেলেকে কখনো ছোট লোক বলবি না। আর তুই তাকেই বিয়ে করবি? রেডি হয়ে নে, নিচে তাড়াতাড়ি আয়। কথাটা বলে চলে যায় জান্নাত বেগম। এরপর কেয়া মিন্টুর গলা চেপে ধরে বলে ওঠে, তোর খুব বিয়ে করার শখ না? বিয়ে রাতে তোকে খুন করে আমি পালিয়ে যাব হাসনাতের সাথে। এটা শুনে মিন্টু বলে ওঠে, ভুলটা আমার ছিল না, ভুলটা তোর ছিল। এখানে আমাকে দোষারোপ করা যাবে না। তোকে আমি দেখে নিব লুচ্চা। কথাটা বলে নিচে চলে যায়। এরপর তাদের কাজের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রেশন করা হয়। বিয়ের সকল কার্যকারী শেষ করে তাদের রুমে পাঠানো হয়। তাদের বিয়েতে তাদের সকল বন্ধুবান্ধবগুলো উপস্থিত ছিল। এইভাবে চলছিল তাদের জীবন। এই ছিল বিয়ের অতীত। এরপর ঝাড়ি দিয়ে রুম থেকে বের হয়ে গিয়েছিল কেয়া। অন্যদিকে মিন্টু ল্যাপটপ নিয়ে কাজ করছিল। হাতে থাকা ফোনটা বেজে ওঠে। রিসিভ করতে পাশ থেকে বলে ওঠে, স্যার, দেশে অনেক বড় একটা ধামাকা হতে চলেছে। সেটা কি এখনো জানা যায়নি?
তবে দেশে একটা দুর্ঘটনা ঘটবে বলে আশঙ্কা করা যাচ্ছে। খবর নাও কি হতে পারে এবং আমাকে জানাতে থাকো সব কিছু। স্যার, আপনার নেক্সট ফ্লাইট কিছুদিনের ভেতরে আপনাকে প্রস্তুত থাকতে হবে মিশনের জন্য। আমি একজন সৈনিক, আমি সবসময় প্রস্তুত আছি। জি স্যার। কথাটা বলেই ফোনটা কেটে দেয়। এদিকে নাইট ক্লাবে বসে দুজন মানুষ একে অপরের পাশে বসে থাকা মানুষটা বলে ওঠে, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? শরীরের এরকম অবস্থা কেন? চুপচাপ বসে থাকা কিয়া, সে কোনো কথা বলছে না, শুধু শুনে যাচ্ছে। হাসনাত নামের ছেলেটা আবার বলে ওঠে, কি হলো? কোনো কিছু বলছো না যে? কি হয়েছে? আর বলো না, এই ছোট লোক ফকিন্নিটা আজকে অনেক বাড়াবাড়ি করেছে সে আমার সাথে। সবটা শুনে তো হাসনাত হতবাক হয়ে যায়। রাগে তার পুরো শরীর ফেটে যাচ্ছে। নিজেরাকে কন্ট্রোল করতে পারে না সে। টেবিলের ওপর একটা বাড়ি দিয়ে বলে ওঠে, ও তো দেখি এখন আমাদের পথের কাটা হয়ে গেছে। কাটা উপর না পেলে গলায় এসে বেঁধে যাবে। তাহলে এখন কি করব? কি আর করব, ওকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দেব। কিন্তু সেটা কি করে? খুব সহজে, তুমি তোমার বাবাকে দূরে কোথাও কয়েকদিনের জন্য পাঠিয়ে দাও। আমি এই সুযোগেই ফকিন্নিটাকে আমরা মেরে ফেলবো। কিন্তু বাবা মা যেতে কি রাজি হবে? চেষ্টা করে দেখো। আর এই ছোট লোকটাকে আমাদের রাস্তা থেকে সরানোর এই একটাই রাস্তা খোলা আছে। ওকে ঠিক আছে, আমি দেখছি। কথাটা বলে চলে যায় দুইজন দুই রাস্তায়। রাতের বেলা খেতে বসেছে, এমন সময় কিয়া বলে ওঠে, মা, অনেক দিন তো হলো বাবার সাথে কোথাও ঘুরতে যাও না। তোমাদের ঘুরতে যেতে মন চায় না? বাবা, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে? যে মেয়ে কিনা খাবার টেবিলে কোনো কথা না বলে সে আজকে আমাদের খবর নিচ্ছে। আমার রাগ উঠাবা না, যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। হ্যাঁ, কেন যেতে ইচ্ছে করবে না, কিন্তু তোর পাল্লায় আমার ছেলেটাকে রেখে যেতে ইচ্ছে করে না, কারণ তুই ওর উপর অত্যাচার করিস। আচ্ছা ঠিক আছে, তোমরা যতদিন বাসায় থাকবে না ততদিন ওর সাথে আমি খারাপ ব্যবহার করব, ওর সাথে ভালো ব্যবহার করব। সত্যি কথা বলছিস তো? হ্যাঁ, 3 সত্যি। ওকে, ঠিক আছে। আমরা তাহলে আমাদের গ্রামের বাড়ি যাব, সেখানে কিছুদিন থেকে চলে আসব। কালকে তাহলে আমরা সকালবেলা রওনা দিব, কি বলো? সব ঠিক আছে, কিন্তু আমার মনটা কু ডাকছে। কেমন যেন এখানে আমি অন্য কিছুর গন্ধ পাচ্ছি। এই কথা শুনে নাজমুল সাহেব এবার জান্নাত বেগমের কানে কানে বলে ওঠে, তাহলে তুমি কি বলছো? কালকে আমরা সকালবেলা রওনা দিব। এই সুযোগে যদি তাদের দুজনের মধ্যে মিল হয়ে যায় তাহলে তো। এরপর কেউ আর কোনো কথা বলেনি। পরদিন সকালবেলায় গ্রামের বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছে নাজমুল ও জান্নাত বেগম। পুরো বাড়ি ফাঁকা, এখন শুধু দুইজন মানুষ উপস্থিত আছে। বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর কেয়া বলে ওঠে, এই শোন, আমাদের দুজনের জন্য 2 কাপ কড়া করে হট কফি নিয়ে আসবি। এই কথা শুনে তো আনন্দ আত্মহারা হয়ে যায়। এক মুহূর্তের জন্য আমাদের গল্পের হিরো মিন্টু মনে এক চিলতে হাসি ফুটে ওঠে। কেন যেন অনুভূতি অনুভব করতে পারে। সে মুচকি হাসি বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি নিয়ে আসতেছি। ওই দাঁড়া, তুই মুচকি হাসলি কেন? এই যে তুমি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছো এবং একসাথে কফি খাওয়ার জন্য কফি বানাতে বললে। কেয়া তো এই কথা শুনে টাসকি খেয়ে যায়। কেয়া এবার হাসতে থাকে, তার হাসিতে যেন অন্য কিছু লেগে আছে। সে হাসতে হাসতে বলে ওঠে, এই জন্যই তো বলি ছোট লোকরা হঠাৎ করে মুচকি হাসি দেয় কেন। তুই যেমন ছোট লোক, তোর চিন্তা ভাবনাও ঠিক ছোট লোকদের মতো। তুই ভাবলি কি করে তোর সাথে আমি কফি খাবো? তুই তো আমার বাড়ির চাকর হওয়ার যোগ্যতা রাখিস না। আমার বাড়ির চাকরের সাথে কফি খাওয়া যায়, কিন্তু তোর মতো লুচ্চা ফালতু ছেলের সাথে না। এই কথা শুনে এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়। মৃদু কণ্ঠে বলে ওঠে, তাহলে 2টা কফি কার জন্য? কেন, আমার বয়ফ্রেন্ড হাসনাত আর আমার জন্য। আমি বানাতে পারবো না, নিজের কাজ নিজে করে নাও। 10 মিনিটের ভেতরে যদি আমার রুমে কফি না নিয়ে যাস তাহলে তোর কি হবে তুই ভাবতেও পারবি না। তোকে বাঁচানোর জন্য আজকে বাবা মা কেউ নেই। কথাটা বলে রুমে চলে যায় বাধ্য হয়ে কফি বানাতে। মিন্টু এদিকে বাড়িতে প্রবেশ করে হাসনাত। এরপর দুজনে রুমের ভেতর গল্প করতে থাকে। এর মধ্যে মিন্টু কফি নিয়ে আসে তাদের সামনে। কফি দিয়ে যখনই চলে আসবে তখনই পেছন থেকে হাসনাত ডাক দেয়। পেছনে হাসনাতের ডাক শুনে মিন্টু সেখানে যায়। সেখানে গিয়ে দাঁড়ায়। সাথে সাথে হাসনাত তার গালে কয়েকটা থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে ভেবাচাকা খেয়ে তাকিয়ে থাকে। হাসনাত বলে ওঠে, এটা কফি নিয়ে এসেছিস নাকি পানি নিয়ে এসেছিস? কেন ভাই, এটা তো কফি নিয়ে আসলাম।
কথাটা বলার সাথে সাথে মিন্টুর মুখের ওপর গরম কফিটা ছুঁড়ে মারে, সাথে সাথে মুখটা পুড়ে যায়। ব্যথায় সেখানে ছটফট করতে থাকে, মুখের মধ্যে জ্বালা পড়া শুরু করে। কিন্তু কেয়া এগিয়ে আসে না। অনেকক্ষণ এইভাবে সময় অতিবাহিত হয়ে যায়। কোনো রকমের কষ্টে দৌড়ে গিয়ে ওয়াশরুমে মুখ ধুয়ে এরপর আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। মুখটা অনেক জায়গায় লাল হয়ে গিয়েছে, শরীরটা ক্লান্ত লাগছে, মুখটা জ্বালাপড়া করছে, যার জন্য ফ্যান ছেড়ে দিয়ে বিছানার উপর শুয়ে আছে। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গিয়েছে খেয়াল নেই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। হঠাৎ করে রুমের দরজা খুলে বেশ কয়েকজন রুমে প্রবেশ করে। মিটমিট করে চোখ খুলছে মিন্টু। চোখ খুলে নিজেকে আবিষ্কার করে নিজের রুমে চেয়ারের ওপরে বাঁধা অবস্থায়। বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে। ভালো করে চতুর্পাশে তাকিয়ে দেখতে পায় বেশ কিছু ছেলেপুলের সাথে কেয়া হাসনাত সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে বেশ খানিকটা অবাক হয়। কেয়া বলে ওঠে, তোর আজকে শেষ দিন। অনেকবার বলেছি এই বাড়ি ছেড়ে চলে যেতে, কিন্তু আমার কথা শুনিসনি। আর আজকে দেখ, তোর জীবনটাই চলে যাবে। এই পৃথিবী থেকে আর কোনো দিন দেখা হবে না। সকালের সূর্য উদয় হওয়া আর বিকালের সূর্য ডোবা তোর আর দেখা হবে না। কেয়া, আমি তোমাকে ছোট্টবেলা থেকে ভালোবাসি। যেখানে ভালোবাসার মানুষটা নিজেই তার ভালোবাসার মানুষকে মারতে চায়, সেখানে তার হাতে মরতে পারাও তো একটা ভাগ্যের বিষয়। আমি মরতে রাজি আছি। ওর মুখ এত কথা না শুনে শালাকে মেরে আধমারা করে ফেলো, যাতে হাড় উঠে দাঁড়াতে না পারে। কথাটা বলার সাথে সাথেই পাশে দাঁড়িয়ে থাকা বেশ কিছু ছেলেপুলে বেধড়কভাবে মারতে থাকে। কয়েক মিনিটের মধ্যে মেয়েরা রক্তাক্ত করে ফেলেছে সাদা রঙের থাকা টি শার্ট, রক্তে রঙিন হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে গান হারিয়ে ফেলে ছেলেটা। এরপর হাসনাত বলে ওঠে, জান, তোমার আর আমার রাস্তা এখন ক্লিয়ার। আমাদের মাঝে বাধা দেওয়ার মতো আর কেউ নেই। ওকে সরিয়ে দিয়েছি, সে চলে গেছে উপারে, তাই টেনশন নেই আর কিছুর। এখন তাহলে এই লাশটাকে কি করব? কোনো চিন্তা করার দরকার নেই, লাশটাকে কোনো খালে ফেলে দিয়ে আসবো। এরপর হাসনাতের কথা মতো গাড়িতে তোলা হয় মিন্টুর লাশটাকে। চারিদিকে থই থই করে বৃষ্টি পড়ছে। যেহেতু বর্ষাকাল, পুরো রাস্তা বৃষ্টির পানিতে কাদা মাখায় ছেয়ে গিয়েছে। খালবিল একুল ওকুল পানি। গাড়িটা এক জায়গায় ব্রেক করে। এরপর গাড়ির ভেতর থেকে লাশটা বের করে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। গাড়িটা চলে যায় দ্রুত গতিতে। পকেটে থাকা ফোনটা বারবার বেজে ওঠে। ফোনটা বেজে ওঠে, কিন্তু ধরার মতো সেখানে কোনো মানুষ নেই। অপর পাশের মানুষটা একের পর এক ফোন করেই চলেছে। ফোনে না পেয়ে বেশ খানিকটা চিন্তায় পড়ে যায়। ওপাশের ব্যক্তিটা আর কেউ নয়, মন। ফোন রিসিভ করছে না দেখে কন্ট্রোল রুমে জানিয়ে ফোনের লোকেশন ট্র্যাক করতে বলে জানতে পারে শহরের বাইরে নিস্তব্ধ কোনো এক এলাকায় ওনার লোকেশন। এটা শুনেই এক মুহূর্ত দেরি না করে একটা বাড়ির থেকে পরপর বেশ কয়েকটা গাড়ি বেরিয়ে পড়ে সেই গন্তব্যের উদ্দেশ্যে। কিছু রাস্তা অতিক্রম করে এগিয়ে আসে লোকেশন অনুযায়ী। রাত প্রায় 12:45 বাজে। চারিদিকে নিস্তব্ধ, বৃষ্টি পড়ছে একুল ওকুল ভয়াবহভাবে। দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় কাদামাখা শরীর নিয়ে পড়ে আছে রাস্তার পাশে তাদের বস মিন্টু। এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। মিন্টুকে দেখার সাথে সাথে বিমান বাহিনীর প্রতিপক্ষ টিম মেডিকেলে নিয়ে চিকিৎসা শুরু করে। টানা কয়েক ঘন্টা চিকিৎসা চলমান রাখা হয়। এরপর থেকে বেডে শিফট করা হয়। ডাক্তার জানায়, না, ডক্টর এখনো জানানো হয়নি, তবে আমি জানাচ্ছি। এরপর মিন্টুর মোবাইল থেকে ঈশান নামের নামটা ভেসে ওঠে। সবার প্রথমে সেখান থেকে কল করে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে ঈশান বলে ওঠে, হ্যালো হ্যালো বন্ধু, কি হয়েছে? এত রাতে ফোন করলি হঠাৎ? কোনো সমস্যা হয়েছে? কে আবার তোর সাথে কোনো কিছু করেনি তো? আমি আপনার বন্ধু না। আপনার বন্ধুকে কেউ বা কারা নির্মমভাবে আহত করে মৃত্যুর কাছে পৌঁছে দিয়েছিল, রাস্তার পাশে ফেলে গিয়েছিল। তাকে আমরা সেখান থেকে তুলে হাসপাতাল নিয়ে এসেছি। আপনারা দ্রুত এই ঠিকানায় চলে আসুন এবং ওনার পরিবারকে জানান। কথাটা শোনার সাথে সাথে এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায়। ঈশান দ্রুত শাওনকে কল করে। শাওন আর ঈশান দ্রুত বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে এবং কল করে জানিয়ে দেয় নাজমুল সাহেব ও জান্নাত বেগমকে। নাজমুল সাহেব ও জান্নাত বেগম এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। সকালে ওনারা গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিবে। কিছুক্ষণের ভেতর হাসপাতালের রুমে প্রবেশ করে, যেখানে রাখা হয়েছে মিন্টুকে। শাওন আর ঈশান দুজনের পাশে দাঁড়িয়ে আছে। অপর পাশে দাঁড়িয়ে আছে মন। এখনো জ্ঞান ফিরে আসেনি। জ্ঞান ফিরে আসার অপেক্ষা করছে সবাই। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালে মিটমিট করে চোখ খুলছে। চোখ খুলতে দেখতে পায় বাড়ির সবাই তার সামনে দাঁড়িয়ে আছে। সবাইকে দেখে বেশ খানিকটা অবাক হয়ে যায় বটে। সাথে আবার কেউ আছে। জান্নাত বেগম হাউমাউ করে কান্না করতে করতে বলে ওঠে, এই জন্য আমি তোকে ছাড়া কোথাও যেতে চাইনি। তোকে একা রেখে ওখানে যাওয়াই আমার ভুল হয়েছে বাবা। তোকে আজকে মেরেই ফেলতো। কে এরকম করেছে আমি জানি না, কিন্তু তোর কিছু হয়ে গেলে আমি আর ভালো থাকতে পারতাম না। মামুনি, এখন তো আমি সুস্থ আছি। এখন তো আমি তোমার চোখের সামনেই মরে তো আর যাইনি। এমন কথা বলিস না বাবা, আমি সহ্য করতে পারবো না।
এক এক করে সবাই ওর সাথে কথা বলে। সবাই কথা বলে রুমের বাইরে অপেক্ষা করতে থাকে। রুমের ভেতর একমাত্র কে আছে। দুজন দুজনকে এক পলক তাকিয়ে আছে। কে আবার তার কানের কাছে এসে বলে ওঠে, তোর ভাগ্য খুব ভালো, ছোটবেলা থেকেই আমার আদর সোহাগ ভালোবাসা সব তুই কেড়ে নিয়েছিস। আমার থেকেও আমার বাবা মা তোকে বেশি ভালোবাসে। তোর ভাগ্যটা খুব ভালো, কারণ তুই এই যাত্রায় বেঁচে গেছিস। তবে সুযোগ পেলে আর তোকে বাঁচতে দেব না। কথাটা শুনে মুচকি একটা হাসি দেয়। কে বাইরে চলে যেতে নিলে মিন্টু বলে ওঠে, কষ্ট করে একটু বাইরে দাঁড়িয়ে থাকা। আপনার বাবা মা শাওন ও ঈশানকে আসতে বলবেন। কে বাইরে চলে যায়। বাইরে গিয়ে বলে ওঠে, তোমাদের চারজনকেও ভেতরে ডাকছে। এরপর তারা চারজন রুমের ভেতর প্রবেশ করে। জান্নাত বেগম বলে ওঠে, কিরে বাবা, কি বলবি? এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায় মিন্টু। এরপর নীরবতার দেয়াল ভেঙে বলে ওঠে, আমার এই সব কিছুর জন্য দায়ী একমাত্র কেয়া কালকে আমাকে হাসনাতের সাথে মিলে রাস্তায় ফেলে এসেছিল। তোমরা তাকে কিছু বলিও না, ভুলটা আমার। আমি তাকে ভালোবেসেছিলাম। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তোমরা তাকে কোনো কিছু বলবে না। আমি বিদেশ যাব। আমার বিদেশ যাওয়ার জন্য একটা লেটার এসেছে। চাকরির জন্য আমাকে চলে যেতে হবে। কিন্তু বাবা, তোকে ছাড়া আমি কি করে থাকবো? আমি তো আর সারা জীবনের জন্য যাচ্ছি না। ঈশানা শাওন, তোরা কেয়াকে দেখে রাখবি। সে আমাকে মেনে না নিলেও আমি তো তাকে ভালোবাসি। ওই হাসনাত ছেলেটা ভালো না। ওর স্বার্থের জন্য কেয়ার পেছন পেছন ঘুরে। সব কিছু না হয় ঠিক আছে, কিন্তু তুই বিদেশে কেন যাবি? আবার কিছু মুহূর্তের জন্য নিস্তব্ধতায় ছেয়ে যায়। পুরো নিস্তব্ধতায় ভেঙে পড়ে। মিন্টু আবার বলে ওঠে, সময় কারোর জন্য থেমে থাকে না। আমি তোমাদের কাছে একটা বড় সত্য গোপন করেছি। আমি বাংলাদেশের সেনাবাহিনীর একজন বিমান যুদ্ধের সৈনিক। কিছুদিন পর আমাদের একটা মিশন আছে, আর আমি সেখানে যাব। বেঁচে থাকলে হয়তো মায়ের কোলে ফেরা হবে, আর নয়তো পরপারে। আমাকে সবসময় সিক্রেট মিশনে যেতে হয়। প্রায় কয়েকশো সৈনিক আমার আন্ডারে থাকে, আর এবারের সবচেয়ে বড় মিশনে আমাকে টিম লিডার বানানো হয়েছে। এই কথা শুনে অবাক হয়ে যায় সকলে। জান্নাত বেগম বলে ওঠে, তুই এই কথাটা আমার কাছে কেন গোপন করেছিস? আমি তোকে যেতে দিব না। সেখানে গিয়ে তোর বাবা মা আমাদের ছেড়ে চলে গেছে। তোকেও আমি হারাতে চাই না। আমার বাবা মার হত্যা এবং আমার দেশ রক্ষায়, আমাদের দেশের ভূখণ্ড রক্ষায় আমাকে যেতে হবে। কেয়া যেন এসব কিছু জানতে না পারে, আর তোমরা তাকে দেখে রাখবে। কালকে আমি এই শহর ছেড়ে চলে যাব অন্য কোনো এক অজানা শহরে। কিন্তু তুই তো অসুস্থ, কি করে কি করবি? একজন সৈনিকের কাছে এটা কিছুই না। এরপর তাদের মাঝে আরো কথোপকথন হতে থাকে। দেখতে দেখতে একটা দিন কেটে যায়। কেয়া তার সাথে দেখা করতে আসেনি। জান্নাত বেগম খুব যত্ন করে মায়া ভরা স্নেহ দিয়ে তাকে সুস্থ করে। হয়তো এটা শেষ দেখা, আর দেখা হবে কিনা কেউই জানে না। চলে যাওয়ার সময় হয়ে এসেছে। জান্নাত বেগম বলে ওঠে, যা বাবা, আমি তোকে আটকাবো না। তুই শুধু কে আর মনে কেন, তুই বিজয় ভেসে এসে পুরো দেশের মন জয় করবি। তোকে এই নামে সবাই চিনবে, লেফটেন্যান্ট মিন্টু হোসেন। তোর সাহসিকতার গল্প সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আমি তোর জন্য দোয়া করব। তোমরা ভালো থেকো, আর আমার ভালোবাসার মানুষটাকে দেখে রেখো। কথাটা বলতে কষ্ট হলেও কোন রকমের কথাটা বলে সেখান থেকে বেরিয়ে যায়। চোখ থেকে কয়েক ফোঁটা নোনা পানি বেরিয়ে পড়ে। ভালোবাসার মানুষটাকে শেষবারের মতো দেখা হলো না। কোনোদিন আর দেখা হবে কিনা জানে নাই। হসপিটাল থেকে বেরিয়ে চলে যায় সৈনিক ক্যাম্পে। সেখানে তাদের মিশনের সমস্ত কিছু তৈরি হয়েছে। সেখানে 2 দিন রেস্ট নেওয়ার পর আকাশে উড়াল দিবে যুদ্ধ বিমান নিয়ে মিশরের জন্য। অন্যদিকে কোনো এক ব্যক্তি ফোন করে কোনো এক অপরিচিত মুখোশধারী মানুষের কাছে কল রিসিভ করতেই বলে ওঠে, আলো, সব কিছু ঠিক আছে তো? আর 2 দিন পর শহরে ধামাকা হবে। এত বড় ধামাকা হবে যে লাশ গুনে শেষ করা যাবে না। হ্যাঁ, সব কিছু ঠিক করা আছে। তবে কিছুদিন ধরে লেফটেন্যান্ট মিন্টুকে ভার্সিটিতে দেখাই যাচ্ছে না। খবর নিতে থাকো, সে কোথায় কি করছে, কারণ একটা ভুল সারা জীবনের কান্না। আমি দেখছি বস, কি করা যায়। বলেই কলটা কেটে দেয় ফোনের অপর পাশের ব্যক্তিটা। অন্যদিকে কে অনুভব করতে পারে সে কিছু একটা হারিয়ে ফেলেছে। সে লক্ষ্য করতে থাকে জান্নাত বেগম ও নাজমুল সাহেব হাসপাতালে আর যাচ্ছে না। এটা দেখে সে প্রশ্ন করে, কি ব্যাপার? তোমাদের আদরের সন্তান হসপিটালে থাকা সত্ত্বেও তোমরা তাকে 2 দিন ধরে দেখতে যাও না? সে আমাদের সন্তান, তোর তো আর কিছু না। তাই আমাদের সন্তানকে আমরা দেখতে যাব কিনা এটা আমাদের ব্যাপার, আমাদের উপর ছেড়ে দে। কে আর কিছু বলতে যাবে এমন সময় তার হাতে থাকা ফোনটা বেজে ওঠে। কলটা রিসিভ করতেই ফোনের পাশে থাকা ব্যক্তিটা বলে ওঠে, আজকে রাতে একটা পার্টি আছে, সেলিব্রেশন পার্টি, তাই তোমাকে আসতে হবে। ঠিক আছে, তুমি আমার জন্য গাড়ি পাঠিয়ে দিও, আমি যাব। কে আর সেখানে কোনো কথা না বলে চলে যায়। সমান পার হতে থাকে সন্ধ্যা পেরিয়ে রাত। বাড়ি থেকে বের হয়ে গাড়িতে করে রওনা দিয়েছে পার্টির উদ্দেশ্যে। পার্টিতে অনেক মানুষ উপস্থিত হয়েছে।
দেশি বিদেশি বিভিন্ন অ্যালকোহল রাখা হয়েছে। অন্যদিকে জান্নাত বেগম শাওন আর ঈশানকে ফোন করে বলে যেন তারা কেয়াকে ফলো করে, সে কোথায় যাচ্ছে সব কিছু যেন দেখে। জান্নাত বেগমের কথা মতো তারা পার্টিতে এসে উপস্থিত হয়। একে একে হাসনাত সবাই এসে পরিচয় করিয়ে দিতে থাকে কেয়াকে। পরিচয় শেষে তারা মদ খেতে থাকে। প্রায় মাতাল হয়ে গিয়েছে সকলে। কেয়া নিজে দাঁড়াতে পারে না, নিজের মধ্যে সে নেই, নেশা হয়ে গিয়েছে। হাসনাত এই সুযোগে তাকে নাইট ক্লাবের একটা রুমে নিয়ে যায়। এটা দেখে দ্রুত ঈশান ও শাহন তারাও যায়। রুমের ভেতর প্রবেশ করতেই কেয়া মাতাল কণ্ঠে বলে ওঠে, হাসনাত, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? আমি তো বাড়ি যাব। হ্যাঁ, বাড়ি তো যাবই। যাওয়ার আগে তোমার সাথে একটু আমি হাডুডু খেলতে চাই। কথাটা বলে বিছানার উপর ফেলে দেওয়া হয়। যখনই তার উপর সে উঠতে যাবে তখনই কেয়া বলে ওঠে, এসব কিছু তুমি কি করছো? ছাড়ো বলছি আমাকে। তোকে ভোগ করার জন্যই তো এত কিছু করার। আমি তোকে ভোগ করার আগেই কথাকার একটা ফকিনিক তোকে ভোগ করেছে, এটা আমি মেনে নিতে পারবো না। এখন তোকে আর আমার থেকে কেউ বাঁচাতে পারবে না, কারণ যে তোকে বাঁচাতো সবসময় আমার হাতে থেকে সে তো এখন দূর আকাশে দূরে, আর এখন তোর সাথে আমি সহ অনেক খেলবো। কথাটা বলে জোরাজুরি করতে থাকে কেয়ার সাথে। হঠাৎ করে রুমের দরজা ভেঙে দুজন মানুষ প্রবেশ করে। দুজনকে দেখে চমকে যায় হাসনার। সেই দুটো মানুষ বলে ওঠে, মিন্টু নেই তো কি হয়েছে? মিন্টুর কলিজার বন্ধু ঈশান আর শাওন তো আসে। এটা বলার পর কোনো কথা ছাড়াই এলোপাত্রে মারতে থাকে হাসনাতকে, প্রায় রক্তাক্ত করে ফেলেছে। এরপর সেখানে পুলিশ আসে। পুলিশের হাতে তাকে তুলে দিয়ে প্রমাণ সহ এরপর সেখানে শ্রাবন্তী, মাইশা, তার বান্ধবীগুলোও চলে আসে। এরপর তাকে নিয়ে বেরিয়ে চলে যায়। এরপর থেকেই শুয়ে দেখা হয়। অন্যদিকে প্রস্তুতি নেওয়া হচ্ছে মিশনের জন্য। শত্রুদের ধ্বংস করতে নতুন এক যুদ্ধের জন্য তৈরি হচ্ছে বিশাল এক সৈনিক দল। দেখতে দেখতে সকাল হয়ে যায়। মিটমিট করে চোখ খুলতেই কেয়া নিজেকে নিজের রুমে আবিষ্কার করে। চারপাশে তাকাতেই সে অবাক হয়ে যায়, কেন সবাই উপস্থিত আছে তার চোখের সামনে, শুধু সেখানে উপস্থিত নেই মিন্টু। কি হয়েছে সে বুঝতে পারছে না। জান্নাত বেগম তার সামনে এসে পরপর একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে ওঠে, জানি না কোন অকর্মের কারণে তোর মতো একটা কুলাঙ্গার মেয়ে আমার পেটে জন্ম নিয়েছিল। আমিও বুঝতে পারি না তোর মতো একটা দূর চরিত্র মেয়ে আমার ঘরে কি করে জন্ম নিল। আমি আর তোর মা তো কোনো পাপ করিনি, তাহলে পাপের ফসল হয়ে তুই কোথা থেকে এলি আমি বুঝতে পারছি না। কেয়া এসব শুনে বুঝতে পারে না কি হয়েছে তার সাথে। সে তো কালকে নাইট ক্লাবে ছিল। এরপর তার আর কিছুই মনে নেই। শ্রাবন্তী বলে ওঠে, কি ভাবছিস তুই এখানে কি করে এলি? আমরাও বলতে লজ্জা করছে যে তোকে আমরা আমাদের বন্ধু বলে পরিচয় দিয়েছি। কালকে তুই যা করলি, এরপর তোর সাথে বন্ধুত্ব রাখবো কিনা এটাও ভাবতে হবে। এরপর তার সামনে একটা ভিডিও ওপেন করে দেওয়া হয়। সেখানে সে কালকে কি কি করেছে, তার সাথে কি কি হয়েছিল সমস্তটা আছে। এটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। এটা দেখে জান্নাত বেগম বলে ওঠে, যে ছেলেটা তোকে সত্যিকারের পাগলের মতো ভালোবাসতো, আর তুই সেই ছেলেটাকে কিনা মেরে ফেলতে গিয়েছিস। তুই একটা খুনি। তুই আমার ছেলেটাকে মেরে ফেলতে চেয়েছিলি, ডাইনি কোথাকার। এই চলো তো, এই রুম থেকে চলো। দুশ্চিত্র মেয়েকে আমি আমার মেয়ে বলে পরিচয় দিব না। কথাটা বলে চলে যায় সকলে মিলে। ভাবতে থাকে কেয়া সে কি কি করেছে মিন্টুর সাথে। কান্না করতে করতে দেখতে দেখতে দুপুর হয়ে যায়। কেউ তার সাথে কথা বলেনি, তাকে খেতেও ডাকেনি। বিকেল হয়ে যায়, কেউ তার সাথে দেখা করতেও আসেনি। একাকিত্ব থেকে ঘিরে ধরে ভাবতে থাকে মিন্টুর সাথে সে কি অন্যায় করেছে। রাত হয়ে যায়, নিজের রুম থেকে বের হয়, ড্রয়িং রুমে এসেছে। খাবার টেবিলে বসতেই জান্নাত বেগম ও নাজমুল সাহেব খাবারে পানি ঢেলে দিয়ে নিজেদের রুমে চলে যায়। অবহেলাজনক ঘিরে ধরেছে কেয়াকে। বন্ধু বান্ধবীর কল করলে কেউ কল রিসিভ করে না। খেতে এসেও না খেয়ে চলে যায়। পরের দিন সকালে ডাইনিং টেবিলে বসে খবরের পেপারে মন দিয়ে পেপার পড়ছে নাজমুল সাহেব, আর চায়ের কাপে চুমুক দিচ্ছে, চায়ের স্বাদ গ্রহণ করছে। এমন সময় তার বাবার পা জড়িয়ে ধরে বলে ওঠে কেয়া, বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাদের এই অবহেলা নিতে পারছি না। নাজমুল সাহেব এটা শুনে আবার একটা হাসি দেয় আর বলে ওঠে, একদিনই তোর এই অবস্থা, তাহলে ভেবে দেখ দিনের পর দিন তুই যে ছেলেটাকে অবহেলা করেছিস, অত্যাচার করেছিস, তার কি হয়েছিল। বাবা আমার ভুল হয়ে গেছে, আমি ওকে স্বামী হিসেবে মেনে নিতে রাজি আছি। আমি ওকে ভালোবাসবো, তুমি ওকে ফিরে আসতে বলো। তাছাড়া ওকে তো আমি দেখছি না, কোথায় গেছে সে। এই কথা শুনে রান্নাঘর থেকে বের হয়ে আসে হাসতে থাকে জান্নাত বেগম। বাড়ির ভেতর প্রবেশ করে শাওন, ঈশান, শ্রাবন্তী, মাইশা, মেহের আরও অনেকে। জান্নাত বেগম হাসতে হাসতে বলে ওঠে, সেটা জেনে তুই কি করবি? আর সেখানে যাওয়ার কথা ছিল, সে সেখানেই গেছে। কোথায়?
না ফেরার শহরে সে আর এই শহরে ফিরবে কিনা আমরা কেউ জানি না। তবে যাওয়ার আগে বলে গেছে বেঁচে থাকলে কোনো একদিন দেখা হবে, তবে কোথায় গেছে আমরা কেউ জানি না। আর তাছাড়া তোর জন্য তো এটা ভালোই হয়েছে, তোর মাথা থেকে একটা বড় বোঝা কমে গেছে। তোকে আর কেউ ডিস্টার্ব করবে না, বারবার বলবে না ভালোবাসি। তোর প্রত্যেকটা চাওয়া পূরণ করার জন্য আগে থেকেই হাত বাড়িয়ে এগিয়ে আসবে না। এখন তো তুই শান্তিতে থাকতে পারবি। তোর জন্য কিয়া আমার আফসোস হচ্ছে, তুই হিরে রেখে কয়লার পিছনে ছুটেছিলি, আর কয়লা ধরতে গিয়ে তুই হিরেটাকে হারিয়ে ফেললি। এটা শোনার পর কান্না করতে থাকে। নিজের রুমে গিয়ে ভাবতে থাকে সে কি কি করেছিল তার সাথে, কত অবহেলা করেছে, কত তাকে গালিগালাজ করেছে, এমনকি তাকে গায়ে হাতও দিয়েছে। এভাবে 2 দিন কেটে যায়। পুরো ভালোবেসে ফেলেছে কেয়া তাকে। এখন আর কেউ তাকে ভালোবাসি বলে বিরক্ত করে না। কেউ কোনো কিছু চাওয়ার আগেই তার কাছে সেই জিনিসটা নিয়ে আসে না। কেউ যেন একাকিত্ব ঘিরে ধরেছে বাড়ির মধ্যে, কিছু একটা যেন সে হারিয়ে ফেলেছে। বাড়িটা কেমন যেন তার কাছে মরুভূমি লাগছে। মিন্টুর কথা তার খুব মনে পড়ছে, কিন্তু সে তো আর ফিরবে কিনা সে জানে না। সে আর তেমন কারোর সাথে কথা বলে না, বাড়ির মধ্যে নিজেকে প্রায় ঘর বন্দি করে ফেলেছে। আগ বাড়িয়ে কেউ তার সাথে কথা বলতে চায় না। 2 দিন কেটে যায়। আজ সকালে আকাশে উড়াল দিবে যুদ্ধ বিমান। কারো জানা নেই কি হতে চলেছে। পুরো একটা শহরে দেখতে দেখতে আকাশ উড়াল দেয় একটি যুদ্ধ বিমান। সেদিকে কারো খেয়াল নেই। ব্যস্ত শহরের মানুষ ব্যস্ত হয়ে পড়েছে নিজেদেরকে নিয়ে। ছুটির মাত্র 10 মিনিট বাকি। 10 মিনিট পর পুরো ছোট ছোট শিশুরা ফিরে যাবে তাদের বাড়ি। ঢাকার ইট পাটকেলে ব্যস্ত শহরের মানুষ হইচই আর গাড়ির যানবাহন ব্যস্ত হতে থাকে পুরো শহরটা। ঠিক 10 মিনিটের মাথায় হইচই মেতে উঠবে এক ঝাঁক শিক্ষার্থী। কোলাহল। 10 মিনিট পরে স্কুল ছুটি হবে। স্কুল ছুটি আর মাত্র 10 মিনিট বাকি। স্কুল প্রায় ছুটি হয়ে গিয়েছে। ব্যস্ত শহরের মানুষ তাদের নিজ নিজ গন্তব্যে, নিজ কর্মস্থলে ছুটছে। আকাশে হাজার প্লেন এক দেশ ভ্রমণ করে অন্য দেশে যাত্রী বহন করছে। সমুদ্রে থাকা জাহাজগুলো এক শহর থেকে অন্য শহরে যাত্রী বহন করছে। গাড়ি চলাচল আর মানুষের কোলাহল শহরটা মুখরিত করে তুলেছে। সবাই ব্যস্ত মানুষ, তাদের নিজ নিজ ব্যস্ততায় সময় কাটাচ্ছে। এমন সময় আকাশে দেখা যায় একটা যুদ্ধ বিমান উড়াল দিয়েছে। বিমানটি ফুল স্পিডে আকাশে জুড়ে ভ্রমণ করছে। এদিকে কিচিরমিচির শব্দ। ক্লাসরুম থেকে বের হচ্ছে ছোট ছোট সোনামামুনিরা। সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে তখনই 4-5টা কালো আধারে ঢেকে যায়। শুরু হয় হঠাৎ করে আকাশে উঠতে দেখা যায় যুদ্ধ বিমান। প্রতিপক্ষ পাইলট কন্ট্রোল রুম ফোনে কথা বলতে শুরু করে। হ্যালো স্যার, আমি লেফটেন্যান্ট মিন্টু বলতেছিলাম। আমি 10 মিনিট আগে যে যুদ্ধ বিমানটা আকাশে উড়াল দিয়েছি সেটা আমার নিজের কন্ট্রোলেই নেই। বিমানটা যেন নিচের দিকে ধাবিত হচ্ছে। পাইলটের মুখে এমন কথা শুনে অপর পাশে দায়িত্বে থাকা ব্যক্তিটা চেষ্টা করে প্লেনের গতিবিধি নিয়ন্ত্রণ নিয়ে আসার, কিন্তু কোনোভাবেই সে সমস্ত হচ্ছে না। দেখে অপর পাশে থাকা ব্যক্তিটা কন্ট্রোল রুম থেকে জানিয়ে দেয়, হ্যালো মিস্টার লেফটেন্যান্ট মিন্টু, আপনি দ্রুত বিমান থেকে প্যারাশুট নিয়ে জাম্প করুন, কারণ বিমানটা তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কথাটা আর বলতে পারিনি। হঠাৎ করেই কন্ট্রোল রুম থেকে লেফটেন্যান্ট মিন্টুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক 5 মিনিটের মাথায় হঠাৎ করে বিকট আওয়াজে শব্দ দূষণ হয় ঠিক শহরের মাঝখানে। মুহূর্তের মধ্যেই পুরো জায়গা জুড়ে কালো ধোঁয়ার আগুনের ফুলকিতে ছেড়ে যায়। মুহূর্তের মধ্যেই যেখানে ছোট্ট শিশুদের চিৎকার, চেঁচামেচি আর কান্নার আর্তনাদে চিৎকার শহরে ব্যস্ত মানুষগুলোর কানে ভেসে আসে। তাদের আর্তনাদ ও চিৎকার যন্ত্র দানবের আগুনে পুড়ে যাওয়া শরীরগুলোই চিৎকারগুলো যেন শহরের মধ্যে বেধড়কভাবে চলাচল শুরু করে দিয়েছে। গাড়িগুলোকে হার মানিয়ে তাদের কান্নার আওয়াজ গতিবিধি বেড়েই যায়। মুহূর্তের মধ্যেই সমস্ত জায়গা কালো আধারে ছেয়ে যায়। হঠাৎ করে শহরটা থমকে যায়, নিস্তব্ধ হয়ে যায় পরিবেশ। সবাই ছুটে আসতে শুরু করে সেই স্কুল অ্যান্ড কলেজের দিকে। গেট ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় আকাশ থেকে যুদ্ধ বিমানটা উড়াল দিয়েছিল সেটা ঢাকা স্কুল অ্যান্ড কলেজের মাঝখানে এসে পড়েছে। চারদিকে আগুন জ্বলছে দাউ দাউ করে। মুহূর্তের মধ্যে সেখানে হাজার হাজার লোক উপস্থিত হয়। কেউ কেউ ঘটনাস্থলের ভিডিও করছে, আবার কেউ পুড়ে যাওয়া ব্যক্তিগুলোকে উদ্ধার করে কাজে লিপ্ত হয়েছে। অসংখ্য ছেলেপুলে সেখানে পুড়ে মারা গিয়েছে, কারোর শরীর ঝলসে গিয়েছে। শিক্ষার্থীগুলো, সাধারণ মানুষ সহ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বের করে আনার নৌবাহিনী আরও অন্যান্য বাহিনীগুলো দ্রুত উদ্ধার কাজে লিপ্ত হয়। প্রায় সেখানে উপস্থিত হয়েছে বেশ কিছু অ্যাম্বুলেন্স, যে যেভাবে পাচ্ছে উদ্ধার কাজে লিপ্ত হয়েছে। শিশু থেকে শুরু করে শিক্ষকবৃন্দ, অভিভাবকদের উদ্ধার কাজে লিপ্ত হয়েছে সাধারণ মানুষের সাথে। প্রশাসন বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার করে হাত লাগিয়েছে হাজারো মানুষ। মুহূর্তের মধ্যে সেখানে পুড়ে যাওয়া দুর্গন্ধ আর কালো ধোঁয়ায় জায়গাটা বেশ বিদঘুটে হয়ে যায়।
ভয়ানক এক রূপ ভয়াবহ তাণ্ডবে পরিণত হয়। মুহূর্তের মধ্যেই পুরো শহরে কান্নার রোল পড়ে যায়। শুধু শহর নয়, বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলোতেও এই শোক নেমে আসে। ছোট ছোট প্রাণগুলো ঝরে পড়ে মুহূর্তের মধ্যে। একটা দুর্ঘটনার কারণে অনেক স্বজনের জীবন যায় আগুনে পুড়ে। উদ্ধার কাজে লিপ্ত সবাই যে যেভাবে পাচ্ছে হাসপাতালে পাঠাচ্ছে। চারিদিকে সাংবাদিক সহ বিভিন্ন ইউটিউবার শুধু ভিডিও করছে, কিন্তু সহযোগিতার জন্য কেউ এগিয়ে আসে না। ভয়ঙ্কর এই পরিবেশে হেলিকপ্টার থেকে শুরু করে মেট্রো, ট্রেন, বিভিন্ন কল সেন্টার চালু করে দেওয়া হয়েছে। শরীরে পুড়ে যাওয়া ব্যক্তিগুলোকে বাংলাদেশের আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বার্ন ইউনিটে। চারিদিকে কান্নার রোল পড়ে যায়। শিক্ষার্থীদের মধ্যেও অভিভাবকদের মধ্যে এক দুঃখের জোয়ার নেমে আসে। দুপুর 12টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত উদ্ধার কাজ চলে। শহর শান্ত হতে শুরু করেছে। এখন উদ্ধার কাজে নিযুক্ত আছে প্রশাসন বাহিনীর সাথে সাধারণ মানুষ। এই বিমান দুর্ঘটনায় প্রাণ হারায় অনেকে, ঝরে যায় ফুলের মতো হাজারো শিশুর স্বপ্ন। অনেকে পুড়ে ঝলসে গিয়ে কয়লায় পরিণত হয়ে গিয়েছে। অনেক শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজেদের জীবন বিপন্ন দিয়েছে। অন্যদিকে বিভিন্ন টেলিভিশনে শুধু আজকের এই একটাই খবর দেখাচ্ছে। টেলিভিশনের পর্দায় সাংবাদিকের একের এক খবর কাঁপিয়ে তোলা হচ্ছে সাধারণ জনগণের হৃদয় ভাঙা বেদনাকে। আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা স্কুল অ্যান্ড কলেজে, যেখানে একটা বিমান দুর্ঘটনায় অনেক শিশুসহ শিক্ষক শিক্ষিকা অভিভাবক জীবন হারিয়েছে। যাদের অনেকের শরীর পুড়ে গিয়ে ঝলসে গেছে, তাদের ঢাকা উন্নত মানের হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে এবং বাংলাদেশ প্লাস্টিক সার্জারি ব্রাঞ্চ ইউনিটে হস্তান্তর করা হয়েছে। আপনারা জানেন, আজকে 12টায় একটা যুদ্ধবিমান আকাশে উড়াল দিয়েছিল। যে প্রশিক্ষণ যুদ্ধবিমান, তার পাইলট ছিল লেফটেন্যান্ট মিন্টু হোসাইন, যেটা কিছুদিনের মধ্যেই একটা মিশনের জন্য তৈরি হয়েছিল এবং যে মিশনটার প্রধান দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট মিন্টু হোসাইন। জানা গেছে বিমান দুর্ঘটনায় শুধু শিক্ষক শিক্ষার্থী আর ছোটো ছোটো শিশুরাই নয়, সেই বিমান দুর্ঘটনায় বিমান প্রশিক্ষণে লেফটেন্যান্ট মিন্টু, ওনাকেও সম্ভবত মৃত ঘোষণা করা হয়েছে। লেফটেন্যান্ট মিন্টুর সাথেই নয়, বরং সে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অনেকে, ঝরে গেছে বাংলাদেশের নতুন প্রজন্মের অনেকগুলো স্বপ্ন। এখানে এসেছিল বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এখন উদ্ধার কাজ চলছে। প্রশাসন বাহিনী জানিয়েছে কী কারণে বিমানটা ধ্বংস হয়েছে তা অবশ্যই তদন্ত করার পর জানানো হবে। পরবর্তী খবর পেতে আমাদের সাথেই থাকুন। একের পর এক সাংবাদিক একটা টেলিভিশনের এক সংবাদ প্রকাশ করছে। সংবাদ শুনে সারা দেশে কান্নার রোল পড়ে গিয়েছে। অভিভাবকরা ছুটে আসে বিভিন্ন হাসপাতাল সহ শহরের বিভিন্ন অলিতে গলিতে, নিজের সন্তানকে খুঁজছে। এই খবরটা দেখেছিল নাজমুল সাহেব, চায়ের কাপটা চুমুক দিচ্ছিলেন এবং টেলিভিশনের সংবাদে শিরোনাম শুনছিলেন। তখন এই দৃশ্য আর কথাটা ভেসে আসে ওনার কানে। এক মুহূর্তে যেন হাতে থাকা চায়ের কাপটা পড়ে যায়। কোনো কিছু ভাঙার শব্দে রান্নাঘর থেকে এসে টিভির সামনে দাঁড়াতেই সাংবাদিকের বলা কথাগুলো শুনে থমকে যায় জান্নাত। এক মুহূর্তে যেন নিস্তব্ধ হয়ে যায় পুরো জায়গা। নাজমুল সাহেব দ্রুত জান্নাত বেগমকে ধরে ফেলে। মুহূর্তের মাঝেই সামাজিক যোগাযোগের মাধ্যমে লেফটেন্যান্ট মিন্টুর প্রোফাইল পিক ছড়িয়ে পড়ে। আশেপাশে থাকা প্রতিবেশীদের, বন্ধুবান্ধবদের সবাই দেখে হতবাক। কলেজের একটা সাধারণ ছেলে কিনা বিমান বাহিনীর মধ্যে প্রশিক্ষণ কর্মকর্তা। এতদিন যাকে সাধারণ মনে করত, সে এক অসাধারণ সংগ্রামী ছেলে। মুহূর্তেই নাজমুল সাহেবের বাড়িতে মানুষের রোল পড়ে যায়। কান্নায় ভেঙে পড়ে। নিজেকে রুম বন্ধ করে ফেলেছিল। বাইরে চিৎকার চেঁচিমেচিতে বাইরে এসে দেখতে পায় জান্নাত বেগম অসুস্থ হয়ে সোফায় বসে আছে। বাড়িতে অনেক লোকজন এসেছে, তার সকল বন্ধু বান্ধবীগুলো এসেছে। সকলের মাঝে কে কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। কে বলে ওঠে, কি ব্যাপার, কি হয়েছে, এত মানুষজন কেন? আর বাবা মায়ের কি হয়েছে? সবাই এসেছে, সাথে আবার ঈশান, শাওন, শ্রাবন্তী, মাইশা, মেহের, তোরাও। কেয়ার কথা শুনে সবাই সেদিকে তাকিয়ে আছে। তখনই শ্রাবন্তী বলে ওঠে, তুই কি রে কেয়া, শহরে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো আর তুই কিছুই জানিস না? মন দিয়ে খবরটা দেখ, সব বুঝে যাবি কি হয়েছে আর তোর বাড়িতে আমরা কেন এসেছি। কথাটা শোনার পর সাংবাদিকের দেখানো খবরগুলো শুনতে থাকে, সাথে মিন্টুর প্রোফাইল পিক দেখতে থাকে। সবকিছু দেখে শুনে পাথরের মতো মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে কেয়া। এক মুহূর্তের জন্য কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলেছে। চোখ জোড়া ঝাপসা হয়ে বন্ধ হয়ে আসতে শুরু করেছে। এক মুহূর্তের জন্য যেন শ্বাস প্রশ্বাস কমে আসতে শুরু করেছে। জ্ঞান হারিয়ে যখনই পড়তে যাবে তখনই ধরে ফেলে তাকে। এরপর তাকে রুমে শুমিয়ে দেওয়া হয়। হঠাৎ করে নাজমুল সাহেবের ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কেউ বলে ওঠে, এটা কি নাজমুল সাহেব বলছেন? আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের বিমান প্রশিক্ষণ পাইলট লেফটেন্যান্ট মিন্টু বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনাদের অনুরোধ করা হলো ঘটনাস্থলে এসে আমাদের সাথে দেখা করার জন্য। কথাটা বলে কলটা কেটে দেওয়া হয়। সাংবাদিকের আবারও
তার দুই ঠোঁট নাড়িয়ে টেলিভিশনের পর্দায় অঙ্গি ভঙ্গি দেখিয়ে ঘটনাস্থলের কথাগুলো শুনিয়ে বলতে থাকে। বিমান দুর্ঘটনায় প্রাণহারা লেফটেন্যান্ট মিন্টু হোসাইন তার পরিবারকেও জানানো হয়েছে, তার পরিবারও কান্নায় ভেঙে পড়েছে। বিভিন্ন জায়গায় কান্নার রোল, ছাত্রছাত্রীদের আহাজারি, দেখতে দেখতে রাত পার হয়ে যায়। বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে একের পর এক শিশুসহ শিক্ষক শিক্ষিকা আগুনে পোড়ার কারণে মারা যাচ্ছে। এ খবর পেয়ে পুরো ঢাকা উতাল মিছিলে মেতে ওঠে। চতুর্পাশে ছাত্রছাত্রীদের হুঙ্কার আর মিছিলে কাঁপিয়ে তোলে পুরো ঢাকা শহর। শিক্ষার্থীদের কাছে একটাই দাবি, কী কারণে হলো এই দুর্ঘটনা, কেন ছড়ে গেল ফুলের মতো হাজারো ছোট্ট শিশুর জীবনযাত্রা। পুরো দেশ জুড়ে দুঃখের ছায়া নেমে এসেছে। লেফটেন্যান্ট মিন্টু হুসাইনকে এখনও খুঁজে পাওয়া যায়নি ঘটনাস্থলে। এই দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় তাদের মৃত লাশগুলো নিয়ে যাচ্ছে তাদের প্রিয়জন আপনজনগুলো। পরবর্তী শিরোনাম দেখানো হবে আমাদের এআই টেলিভিশনের পর্দায়। চোখ রাখুন বিস্তারিত দেখতে। সাংবাদিকের একের পর এক কথা তথ্য প্রকাশ করছে। এখনও শহরে চলছে ছোটাছুটি আর প্রিয়জন আপনজন মানুষের কান্নার রোল। প্রশাসন এখনও উদ্ধার কাজে লিপ্ত আছে। যেহেতু এখনও খুঁজে পাওয়া যায়নি লেফটেন্যান্ট মিন্টু হোসেনের ডেড বডি, সেই ক্ষেত্রে এখনও তল্লাশি করে চলেছে প্রশাসন। হঠাৎ করে এই পড়ে যাওয়া একটি ক্লাসে খুঁজে পাওয়া যায় বিল্ডিং চাপা পড়ে থাকা একটা লাশের। প্রশাসন উদ্ধার করে সেই লাশকে সঠিকে চিনতে না পারায় পোশাক এবং পাইলটের একটা পরিচয়পত্র তার কাছে পাওয়া যায় বলে প্রশাসন ধরে নেয় লেফটেন্যান্ট মিন্টু হোসাইন মৃত। এই খবরটাকে সাংবাদিক সহ আরও তোলপাড় শুরু করে দেয়। সাংবাদিক টেলিভিশনে বলে ওঠে, অবশেষে খুঁজে পাওয়া গেছে লেফটেন্যান্ট মিন্টু হোসাইনের মৃতদেহ এবং ওনাকে হস্তান্তর করা হয়েছে ওনার পরিবারের কাছে। লেফটেন্যান্ট মিন্টু হোসাইনের স্ত্রী পুরো পাগল হয়ে গেছে। নিজের স্বামীর মৃত লাশ দেখে শরীরটা প্রায় ঝলসে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওনার পরিবারের মর্মান্তিক দৃশ্যের কি ভয়াবহতা প্রভাব ফেলেছে ওনার পরিবারের উপরে। এরপর সাংবাদিক ভিডিও করে দেখাতে থাকে সমস্ত কিছু। পরের দিন রাষ্ট্রীয়ভাবে লেফটেন্যান্ট মিন্টু হোসাইনের জানাজা অনুষ্ঠিত করা হয় এবং পারিবারিক গোরস্থানে দাফন কাজ শেষ করা হয়। দুর্ঘটনার 2 দিন পর শহর জুড়ে আরও পরিস্থিতি খারাপ হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় রক্তের দরকার হলে দুর্দশায় পুরো বাংলাদেশ দল মতো নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে রক্তদান করার প্রতিযোগিতায় নেমেছে। এটা একটা ইতিহাস হয়ে থাকে নতুন বাংলাদেশ। ছাত্রছাত্রীদের মিছিলে জানতে চাই কেন এই দুর্ঘটনা ঘটল এবং কতগুলো ছেলে মেয়ে শিক্ষার্থী মারা গিয়েছে তা কেন এখনও জানানো হয়নি। এই নিয়ে চলছে পুরো শহরের ধাওয়া পাল্টা ধাওয়া। এরই মধ্যে সুযোগ নিচ্ছে অনেকে। বিপদের সময় পানি বিক্রেতার পানির দাম চলছে 600 টাকা, রিক্সাওয়ালা 10 টাকার ভাড়া চাইছে 50 টাকা। এই সময় তথ্যগুলো ভেসে আসতে শুরু করেছে মিডিয়ার সামনে। সাংবাদিক আবারও বলে ওঠে, বিমান দুর্ঘটনায় পড়ে যাওয়া মানুষগুলোকে পানি খাওয়ানোর জন্য ক্রেতা পানি কিনতে গেলে পানির দাম চায় 600 টাকা, রিক্সাওয়ালা ভাড়া চায় 10 টাকার ভাড়া 50 টাকা। এতগুলোর প্রাণ কখনোই ছোড়া যেত না যদি ভিডিও না করে সে সময়টা উদ্ধার কাজে নিযুক্ত হতো। বাংলাদেশ বিমান দুর্ঘটনায় দেখা গেছে সেখানে আহত সংখ্যা থেকে ক্যামেরাম্যানের সংখ্যা বেশি ছিল। যতগুলো মানুষ ভিডিও করছিল প্রত্যেকটা মানুষ যদি উদ্ধার কাজে নিযুক্ত হতো তাহলে হতাহতের সংখ্যা সামান্যতম হতো। কিন্তু মানুষ ভিডিও করতে ব্যস্ত, কারো জীবন বাঁচাতে নয়। এই চাঞ্চল্যকর খবরটা প্রকাশ পেয়েছে একটা ভিডিওতে। চলুন এই দুর্ঘটনাটা কিভাবে হলো, কত বিকট আওয়াজে শব্দ হয়েছিল তা আপনাদেরকে একজন শিক্ষার্থীর কাছ থেকে শোনাচ্ছি। স্কুল প্রায় ছুটি হয়ে গেছিল। সেই সময় শিক্ষার্থীরা বের হবে এমন সময় হঠাৎ করে বিকট আওয়াজের শব্দ দূষণ হয়। আমরা পাশের সেমিস্টারে ছিলাম। সেখান থেকে এসে দেখি প্লে থেকে ক্লাস 5 পর্যন্ত যে শিক্ষার্থীগুলো ছিল তাদের ওখানে একটা যুদ্ধ বিমান ব্লাস্ট করেছে। সেখানে এত পরিমাণ কালো ধোঁয়া আর আগুন ছিল যে আমরা দূর থেকে ঝলসে যেতে শুরু করেছিলাম। মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডে সেখানে ভয়ঙ্কর এক রূপ ধারণ করে। সাথে সাথে আমাদের বড় ভাই এবং বিভিন্ন প্রশাসন কর্মী উদ্ধার কাজে যুক্ত হয়। আমি নিজের চোখে এখনো বিশ্বাস করতে পারছি না যে এরকম ভয়ঙ্কর দুর্ঘটনা আমি আমার নিজের চোখে সামনে দেখেছি। এখনো সে ছোট ছোট শিশুদের আর্তনাদ আমার চোখে ভেসে আসছে। মাওয়া নামের সেই মেয়েটার মুখে এরকম কথা শুনে সবার চোখে প্রায় পানি চলে এসেছে। সাংবাদিক আবারও বলে ওঠে, এই ছিল ভয়াবহ সেই যুদ্ধবিমান দুর্ঘটনা। হাসপাতালে গিয়েছিলাম, সেখানে অসংখ্য পোড়া শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী আছে যাদের 85 থেকে 90% পুড়ে গেছে। কী কারণে এই যুদ্ধবিমানটা এভাবে বিধ্বস্ত হলো তা পুরো দেশবাসীর কাছে জানাবে বলে তদন্ত করেছে
প্রশাসন বাহিনী। পুরো দেশ জুড়ে ঘটনা নিয়ে এক ভয়াবহ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রাষ্ট্র থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে উপরমহলের কর্মকর্তারা। আমরা আছি আপনাদের সাথে প্রতিনিয়ত দৈনিক প্রতিবেদনে। যখন পুরো শহর ব্যর্থ হয়ে পড়ে এই ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনায়, তখন কিছু কিছু মানুষের মুখে আনন্দের এক হাসি ফুটে ওঠে। সাংবাদিকের দেখানো ভিডিওগুলোতে সেখানে মানুষ ছোটাছুটি করছে মানুষের প্রাণ বাঁচাতে। সেখানে একদল মানুষ নিজেদের স্বার্থের জন্য দেশ সম্পদ পাচার করায় ব্যস্ত হয়ে পড়ে। ব্যস্ত শহর যখন ছোটাছুটি করছে প্রাণ বাঁচাতে, তখন একজন ব্যক্তি ফোন করে বলে ওঠে একজন ব্যক্তিকে, কাজ হয়ে গেছে, সবকিছু দ্রুত প্লাট করে পাঠাও, সবকিছুর ব্যবস্থা করো। ব্যস্ত শহর, এখন কোনো ফেক পোস্ট তোমাকে আটকাবে না। যত তাড়াতাড়ি সম্ভব হয় মালগুলো তুলে দাও। হ্যাঁ বস, কাজ হয়ে গেছে। কয়েক মিনিটের মধ্যেই আকাশে উড়াল দেবে আমাদের ফ্লাইট এবং সেখানে সমস্ত জিনিস তুলে দেওয়া হয়েছে। এখানে পুরনো কিছু স্বর্ণের মূর্তি, দামি দামি কিছু জায়গার মানচিত্রের কাগজ রাখা আছে। ওকে, ঠিক আছে। দেশে এমন ভয়াবহ পরিস্থিতি, আর এই সুযোগে যত পারো অর্থ কামিয়ে নাও। সুযোগ একবার আসে, বারবার না। কথা বলে হাসতে থাকে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা। দেখতে দেখতে ঘটনাটা ঘটে যাওয়ার আজকে 1 সপ্তাহ হয়ে গিয়েছে। আগের তুলনায় এখন দেশটা পুরোপুরি শান্তশিষ্ট। শহরটা বেশ শান্তশিষ্ট। স্কুল অ্যান্ড কলেজের বন্ধ ঘোষণা করা হয়েছে। মানুষ আবার ব্যস্ত হয়ে পড়েছে নিজ নিজ কর্মস্থলে। বলে যেতে শুরু করেছে সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার কথা। যেমন জুলাই গণ অভ্যন্তরে হাজারো ছাত্রছাত্রী, সাধারণ মানুষের জীবন নিয়ে নতুন এক বাংলাদেশ তৈরি হয়েছিল। শহীদদের আমরা ভুলে গিয়েছি, ঠিক তেমনই ভুলে যেতে শুরু করেছি এই ভয়ানক বিমান দুর্ঘটনার কথা। লেফটেন্যান্ট মিন্টু হোসেনের পরিবারও সেই বিমান দুর্ঘটনায় নিহত আহতদের কথা আমরা ভুলে যেতে শুরু করেছি। তাদের হাসি খুশি পরিবার এক কালো আধারে ছেয়ে গিয়েছে। কালো এক কালবৈশাখী ঝড়ের সমস্ত স্বপ্ন ভেঙে দিয়েছে। দুর্ঘটনায় প্রায় দেখতে দেখতে 2 সপ্তাহ হতে চলল। ধীরে ধীরে মানুষগুলো স্বাভাবিক হতে শুরু করেছে। আবার ব্যস্ত শহরের মানুষগুলো ব্যস্ত হয়ে পড়েছে নিজের স্বার্থে, ছোটাছুটি শুরু করেছে নিজ নিজ কর্মস্থলে। অন্যের পেতে লাথি মেরে নিজের বড় হওয়ার চেষ্টায় নিজেকে মাতিয়ে রেখেছে মৃত্যুর কথা ভুলে গিয়ে। রং তামাশা এবং পৃথিবী নিজের রঙিন করতে চলেছে। আগের থেকে স্বাভাবিক হতে শুরু করেছে সেই শোকাহত পরিবারগুলো। শহরটা আগের থেকে অনেকটাই ভালো। দেশের পরিস্থিতিও আগের তুলনায় স্বাভাবিক হয়েছে। সবাই স্বাভাবিক হতে পারলেও পারেনি বিমান প্রশিক্ষক মিন্টুর পরিবার। কে এত কথা বলা বন্ধ করে দিয়েছে, ঘর থেকে বের হয় না। হাসি খুশি পরিবারটা মুহূর্তের মধ্যেই ধ্বংসের পথে নেমে এসেছে। ঈশান, শাহন, শ্রাবন্তী, মাইশা মাঝে মধ্যে তাকে ঘুরতে নিয়ে যায়। এইভাবেই কাটছে দিন। যেহেতু বর্ষাকাল, তার বৃষ্টি হতে শুরু করেছে। বর্ষাকালের পরিবেশটা অন্যরকম। রুমের ভেতর অন্ধকারে মাথার ওপর ফুল দিয়ে একটা বাতি জ্বলছে। হঠাৎ করে একজন ব্যক্তি গরম পানি ছেটা দেওয়ায় সামনের চেয়ারে বাঁধা অবস্থায় ব্যক্তিটার মুখের সাথে সাথে গগন ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে চমকে। পুড়ে যাওয়া মুখ নিয়ে মিটমিট করে চোখ খুলে সামনে দেখতে পায় সেই পরিচিত মুখটা। মুহূর্তেই তার গলা শুকিয়ে যায়। মৃত মানুষ কী করে ফিরে আসতে পারে, এটা ভেবে এই গলাটা এক মুহূর্তের জন্য শুকিয়ে যায়। সামনে থাকা ব্যক্তিটা বলে ওঠে, কিরে তুই ভাবলি কি করে আমি এত তাড়াতাড়ি মরবো? তার মানে ভাই তুমি এখনো মরনি? কিন্তু আমি আগে থেকে অনুমান করতে পেরেছিলাম এমন কিছু একটা দেশে ঘটবে, তাই আগের থেকে প্রস্তুতি নিয়েছিলাম। তবে ভাবতে পারিনি এত বড় দুর্ঘটনা ঘটবে, ঝরে যাবে অসংখ্য প্রাণ। ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন প্লিজ। পাশে দাঁড়িয়ে থাকা মুন নামের ছেলেটা এবার হেসে মুচকি হেসে বলে ওঠে, তোকে ছেড়ে দেব, কিন্তু তুই এসব কেন করলি সেটা তো বলবি। আমাদের তো জানার ইচ্ছা আছে। বুলেট নামের ছেলেটা কান্না করে বলে ওঠে, আমি সব কিছু আমাদের দেশের একজন মাফিয়ার কথাই করেছি। কে সে? তার নাম হচ্ছে আলো। এই যে ভাই, সে দেখতে এরকম। এরপর মোবাইল হাতে নিয়ে দেখতে থাকে মেয়েটাকে। এক মুহূর্তের জন্য মেয়েটাকে দেখে তো থমকে যায়। সেই চেনা মেয়েটা। এটা দেখে মুচকি একটা হাসি দেয়। কোনো কথা ছাড়াই চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা ছেলেটার গলায় হালকা করে ধারালো একটা ব্লেডের চাপিয়ে দেয়। গলায় ফিনকি কেটে তাজার রক্ত বের হতে থাকে। ছটফট করতে করতেই সেখানেই মারা যায় সেই মানুষটা। লাশটাকে গুম করে ফেল আর মেয়েটাকে ভার্সিটি থেকে তুলে আন। ওকে বস, কাজ হয়ে যাবে। আপনারা ভাবছেন কি হচ্ছে এখানে? হ্যাঁ, সেদিন লেফটেন্যান্ট মিন্টু হোসেন বিমান দুর্ঘটনায় মারা যায়নি, বরং সেখানে তিনি আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন। সেই বিমান দুর্ঘটনার পর উনি সেখান থেকে কোনো রকমে বের হয়ে একটা লাশকে নিজের কাপড় পরিয়ে দিয়ে সেখান থেকে সবার চোখের আড়ালে বেরিয়ে যান। সেদিন উনিও আহত হয়েছিলেন, কিন্তু তারপরও তিনি মানুষের চোখের আড়াল থেকে সে জায়গা থেকে চলে যায়।
আর আজকে 1 মাস পর সুস্থ হয়ে ঘটনা তদন্ত করার জন্য অপরাধীদের ধরতে বের হয়েছে। বুলেট হচ্ছে সেখানকার একজন কর্মী ছিল, যার দায়িত্ব ছিল ফ্লাইট চেক করা। যেহেতু বিমানটা আকাশে উড়াল দিবে, তাই আগে থেকেই তাকে চেক করার কথা তার ছিল, তাই তাকে তুলে নিয়ে আসা হয় আর তার মুখ থেকে আসল তথ্য জানতে পারা যায়। অন্যদিকে সকাল থেকে শরীরটা খারাপ করছে কেয়ার, তার জন্য ডাক্তার ডাকা হয়েছে। ডাক্তার দেখেছে তাকে। হঠাৎ করে ডাক্তার মুচকি এসে বলে ওঠে, কিরে তুই খুশি হসনি? দেখ, তোর বেঁচে থাকার জন্য তোর কোলে আল্লাহ তাআলা একটা ফুটফুটে সন্তান নিয়েছে। এই সন্তান নিয়ে কি হবে? যদি সন্তানের বাবা না থাকে, তাকে কি করে মানুষ করব? ওর বাবার অ্যাকাউন্টে যত টাকা আসে তত টাকা তুই 10টা সন্তান জন্ম দিলেও তুই মিন্টুর 1 পয়সাও কমাতে পারবে না। তুই ভুলে যাচ্ছিস ওর বাবা একজন দেশের মস্ত বড় সৈনিক। তাছাড়া তোর শ্বশুরের টাকা ছিল, তোর শাশুড়ির টাকা ছিল, তোর বাবার টাকা আছে। সন্তানকে মানুষ করতে কষ্ট হবে কেন? কিন্তু একটা সন্তানকে তার বাবা ছাড়া মানুষ করতে যে কত কষ্ট, সেটা তা করছে। আমি কিছু শুনতে চাই না। তোকে এখন নিজে থেকে নিজের শরীরের যত্ন নিতে হবে। এই শোন, শাওন, নিশান, শ্রাবন্তী, মাইশা, তোরা খেয়াল রাখবি। কোনো টেনশন করবেন না, ওকে একটু সুস্থ রাখার দায়িত্ব আমাদের আর ওর বাচ্চাটাকে। কিন্তু আমার একজন ভালো বন্ধু ছিল, আর সে যাওয়ার আগে এই কেয়ার দেখাশোনার দায়িত্ব আমাদেরকে দিয়েছে। তাই আমি সবসময় আপনাদের সাথে আছি। এরপর পুরো এলাকায় অনেকগুলো মিষ্টি বিতরণ করা হয়। অনেকদিন শহরে চলেছে বিভিন্ন দামি দামি জিনিস আমদানি রপ্তানি, তা আবার বেআইনি পথে। চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে একটা মেয়েকে। মেয়েটার মুখের ভেতর থেকে কাপড় বের করে নেওয়া হয়। মেয়েটার চোখ খোলার আগেই মুখ খোলে। শালা জানোয়ারগুলো, তোরা আমাকে একা পেয়ে তুলে এনেছিস। তোরা জানিস না আমি কে, তোদেরকে কি করতে পারি তোরা ভাবতেও পারবি না। তোরা জানিস না আমার পাওয়ার সম্বন্ধে। হঠাৎ করে মেয়েটার চোখ খোলার আগে এইভাবে যে গালি দিবে ভাবতে পারেনি। সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো মেয়েটার মুখ বন্ধ করতে ইলেকট্রিক্যাল শক দেওয়া হয়। মেয়েটা আবার ক্লান্ত হয়ে পড়ে, মুখ দিয়ে কথা তেমন বের হয় না। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা বলে ওঠে, মিস আলো, কেমন আছেন আপনি? মেয়েটার কাছে এই কণ্ঠটা বেশ পরিচিত মনে হচ্ছে। মিটমিট করে চোখ খুলছে, সামনে তাকাতেই চমকে ওঠে আর বলে ওঠে, তুমি বেঁচে আছো কি করে? কেন, কি ভেবেছিলে মরে গেছি? মুহূর্তের মধ্যে আলো নামের মেয়েটা থমকে যায়। হ্যাঁ, আলো নামের মেয়েটাকে তুলে এনেছে মন ও বাকি সৈন্য সদস্যরা। আলো বলে ওঠে, প্লিজ আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন। আমি সব কিছু রিয়াদের কথাই করেছি। কোন রিয়াদের কথা বলছিস তুই? দ্রুত বল। আর এই বিস্ফোরণের সাথে কে কে যুক্ত আছে? এই সকল কিছুর সাথে আমাদের বস রিয়াদ জড়িত আছে। সে বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া এবং চাঁদাবাজ। তার আন্ডারে সকল প্রকার অপরাধ হয়। দেশে বিভিন্ন অগ্নেয় অস্ত্রের পাচার করায় পাহাড়ি অঞ্চলের মাধ্যমে এবং দেশ থেকে সব দামি দামি সম্পদগুলো বিক্রি করে দেয় সে। এবং আপনারা সেই মিশনের জন্যই প্রস্তুতি নিচ্ছিলেন, আর আমাদের জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছিল দেশে বিদেশে মালগুলো পাচার করা। তাই আমরা আকাশপথে মাল পাচার করতাম। কিন্তু আপনি যখন থেকে আকাশ পরিরক্ষা দায়িত্ব নিয়েছেন, তখন থেকে আমাদের আকাশপথে মাল পাচার করা খুব কষ্টকর হয়ে যেত। কোনোভাবেই পারতাম না। তাই বসের কথা মতো আমরা সে বিমান দুর্ঘটনা ঘটনায় এবং সেখানে আপনাকে হত্যা করার মূল টার্গেট ছিল আমাদের। তোর বস রিয়াদকে বর্তমানে কোথায় পাবো? বস মনে হয় এখন সোনারগাঁও হোটেলে আছে। কথাটা শুনে সাথে সাথেই কপালে একটা বন্দুক রেখে পরপর কয়েকটা বুলেটের শব্দে জায়গাটা নিস্তব্ধ করে দেয়। কপাল ভেদ করে মাথার পেছন দিয়ে বুলেটগুলো বের হয়ে দেয়ালে গেঁথে যায়। লাশটা গুম করতে বলে অপেক্ষা করতে থাকে কালো আধার রাতের রাজা, এক ভয়ঙ্কর রূপ ধারণের অপেক্ষায়। দেখতে দেখতে রাত হতে শুরু করেছে। হঠাৎ করে জঙ্গল থেকে উড়াল দেয় বেশ কয়েকটা হেলিকপ্টার সহ বেশ কিছু গাড়ি। বেরিয়ে পড়ে শহরের মাঝখানে সোনারগাঁও হোটেলটাতে। চতুর্পাশে দেখা হয়েছে অসংখ্য মানুষ। অন্যান্য দিনের তুলনায় আজকে মানুষের সংখ্যা বেশি। অন্যদিন রিয়াদ নামে সেই মানুষটা কল করেছে তার বিধ্বস্ত মানুষকে, যাদেরকে ফোনে পাচ্ছে না, বেশ টেনশন আছে। কি হচ্ছে তার সাথে বুঝতে পারছে না। কয়েকদিন ধরে খুঁজে পাচ্ছে না তাদের কোনো অস্তিত্ব। রিয়াদ নামের লোকটা পাশেই ছিল, হাসিবুল নামের লোক। সেই লোকটা রিয়াদকে বলে ওঠে, কি হচ্ছে হাসিবুল? আমার সাথে আমার দিন দিন লোক গায়েব হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। খবর নাও, চলছে এই শহরের মাঝে কোনো কিছুর হয়তো গ্রাম পাচ্ছে, যা আমাদের জন্য বিপদজনক। কথাটা বলে শেষ করিনি, হঠাৎ করে দরজা ভেঙে প্রবেশ করে রুমের মধ্যে
আচমকা রুমের ভেতর প্রবেশ করাতে চমকে যায় রিয়াদ সহ বেশ কিছু ছেলেপুলে। রিয়াদ কোনো কিছু বুঝে ওঠার আগেই সেখানে গুলি চলে। গুলির শব্দে জায়গাটা নিস্তব্ধ হয়ে যায়। রিয়াদ ছাড়া উপস্থিত থাকা সকলে সাদা ফ্লোরের ওপর লাশ হয়ে পড়ে থাকে। পেছন থেকে একটা সোফা সেট এনে দেওয়া হয়। পায়ের ওপর পা তুলে বসে পড়ে লেফটেন্যান্ট মিন্টু হোসাইন। রিয়াদ নামের ছেলেটা বলে ওঠে, তুই 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 এখনো মরিসনি? তুই বেঁচে আছিস কি করে? এমন একটা ভয়াবহ দুর্ঘটনার ভিতরে তুই বেঁচে আছিস? তোকে না মারা পর্যন্ত কি করে মরি বল? তোদেরকে না মেরে আমি মরে শান্তি পাবো না, তাই সময় চেয়ে এসেছি তোদেরকে আগে মারি, তারপর না হয় আমার পালা। কথাটা বলার পর মনকে ইশারা দেওয়া হয়। মন ভিডিও করতে থাকে। মিন্টু বলে ওঠে, এত সব কিছু কেন করেছিস? এটা শুনে রিয়াদ হেসে বলে ওঠে, বিক্স মানি বস, বিক্স মানি। টাকা থাকলে দুনিয়া কিনতে পাওয়া যাবে, আর আমি তো সে টাকার পিছনে ছুটেছি। তোকে মেরে ফেলেছিলাম, কিন্তু তুই তোর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বেঁচে গেলি। আমার কাজের জন্য আমার কোনো আফসোস নেই। এই পৃথিবীর কোনো আইন আমাকে আটকে রাখতে পারবে না। আজকে তুই আমাকে জেলে ঢুকাবে, কালকে আমি বের হব। তোর পুরো পরিবারকে আমি শেষ করে দেব। এটা শুনে লেফটেন্যান্ট মিন্টু হাসতে থাকে। তারা সেদিকে অপর পাশে দাঁড়িয়ে থাকা রিয়াদ নামে ছেলেটা বেশ খানিকটা অবাক হয়, কেননা তার হাসিতে অন্য কিছু বোঝা যাচ্ছে। হঠাৎ করে লেফটেন্যান্ট মিন্টু রিয়াদ নামে ছেলেটার মুখে চেপে ধরে বলে ওঠে, আরে জানোয়ারের বাচ্চা, তুই যদি আমার আসল পরিচয় জানতি তাহলে তোর পরনে থাকা প্যান্টটা খুলে তুই আমার পাগুলো পরিষ্কার করে দিতি। আর তোকে কোন বোকা বলেছে শালা আমাকে কি পাগলা কুত্তা কামড় দিয়েছে যে তোকে না মেরেই ছেড়ে দেব? তোকে তো আমি ক্রস ফায়ারে মারবো খুব কষ্ট দিয়ে। তুই যেমন আমাদের আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলি, ঠিক সেটাই তোর সাথে এখন হবে। কথা বলার শেষ হবার সাথে সাথেই অপর পাশ থেকে মন বলে ওঠে, স্যার সব কিছু রেডি করা আছে। তাহলে দেখে আসো কি তোমরা তোমাদের কাজ করো। কথাটা বলার সাথে সাথেই একটা জ্বলন্ত কয়লা ড্রামে ফেলে দেওয়া হয় হাত পা মুখ বেঁধে। রিয়াদ আতঙ্কে পড়ে যায়। সে শুধু চিৎকার করে বলতে থাকে, দেখ, আমাকে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। আমি যত কোটি টাকার মালিক সব তোকে দিয়ে দিব, তুই শুধু আমাকে এখান থেকে যেতে দে। আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হবে না। আমি অনেক টাকার মালিক, আমার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা আছে, তোর নামে দিয়ে দিব, আমাকে শুধু যেতে দে। তার আর্তনাদ সেদিন দেখার মতো ছিল। সেদিন এই ছোট্ট ছোট্ট শিশুদের প্রাণ নেওয়ার পর আনন্দে মেতে উঠেছিল ঠিকই, সেরকমভাবেই তার মৃত্যু। সেখানেই তারা আনন্দ উল্লাস করতে থাকে। কয়লার সেই জ্বলন্ত আগুনে নারকিয়ে ফেলে দেয় এবং ডিজে গান লাগিয়ে দিয়ে সবাই উড়াধুরা নাচে থাকে। তার চিৎকার আর আর্তনাদ কারো কানে পৌঁছায় না। কয়েক মুহূর্তের মধ্যে জ্বলে সেখানেই কয়লা আকৃতি ধারণ করে, অস্তিত্ব থাকে না, মিশে যায় সেই আগুনের ফুলকিতে। এরপর এখান থেকে উড়াল দেয় সব কিছু ঠিকঠাক করে, প্রমাণগুলো সরিয়ে নিজের শহরে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সকাল 8টা বাজে বিভিন্ন টেলিভিশন থেকে সাংবাদিক এসেছে এবং বেশ কিছু সিনিয়র জুনিয়র আইনশৃঙ্খলা কর্মকর্তা বাহিনী এক আয়োজন করা হয়েছে। হাজার লক্ষ মানুষের ঢেউ শুরু করেছে। সেখানে কারণ ঘোষণা দেওয়া হয়েছে, সেই বিমান দুর্ঘটনার কারণটা নিয়ে তা উল্লেখ করা হবে। এই জন্য যার প্রিয়জন আপনজন হারিয়েছে, সাধারণ মানুষ ও দিনমজুর সবাই এসেছে। যারা আসতে পারেনি তারা টেলিভিশনের পর্দায় কান খাড়া করে দিয়ে চোখের পাতা না ফেলে তাকিয়ে আছে। এমন সময় সেখানে মন বলে ওঠে, আপনারা জানেন একটা বিমান দুর্ঘটনায় অনেক শিশু সহ সাধারণ মানুষ আহত নিহত হয়েছিল। আমরা জানাতে চেয়েছিলাম কারণ কি, আর সেটা জানাতে এসেছি। সেখানে লেফটেন্যান্ট মিন্টু হোসাইন তিনি নিহত হয়েছিলেন। তিনি একজন সাহসী সৈনিক ছিলেন। তিনি বিভিন্ন মিশনে যাওয়ার প্রধান কর্মকর্তা ছিলেন। তিনার দিক নির্দেশনা অনুযায়ী বিমান বাহিনী বিভিন্ন মিশনে যেত এবং ওনার কথা মতো অপারেশন চালাতো। আপনাদের মাঝে আমাদের সুপরিচিত একজন সৈনিক, একজন যোদ্ধা এবং সাহসী বীর পুরুষ নিজের মুখে এবং প্রমাণসহ আপনাদেরকে দেখাবে সে বিমান দুর্ঘটনার কারণ। উনি চলে এসেছি, আকাশ থেকে হেলিকপ্টার করে উনি আসতেছে। ল্যান্ড করলেই আপনারা দেখতে পারবেন। কথাটা বলতে বলতে সবার চোখ যায় আকাশের দিকে। একটা হেলিকপ্টার ল্যান্ড করে মাঠে। চতুর্পাশে অসংখ্য বন্দুক হাতে সেই সদস্য তাকে প্রোটেকশন দিচ্ছে। তার মুখ দেখা যায় না।
কোনো কথা ছাড়াই নিজেকে কালো পোশাকে আবরণ করে দিয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়ায়। হাজার শ্রোতা উষ্ণ চাহনি অধিক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। সেই ব্যক্তি বলে ওঠে, নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রাহিম। ওনার কণ্ঠ শুনে সিনিয়র জুনিয়র পরিচিত সবার কলিজা নাড়া দিয়ে ওঠে, কেননা এই কণ্ঠটা খুবই পরিচিত। টিভির পর্দায় থাকা লেফটেন্যান্ট মিন্টু হোসেনের পুরো পরিবার থমকে গিয়েছে, বুকের ভিতর উথল পাতাল শুরু করেছে। এই ব্যক্তিটার কণ্ঠ শুনে এক মুহূর্তের জন্য থমকে গেছে কেয়ার জীবন। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে সবার চোখের সামনে মানুষটার দিকে এবং টিভির পর্দায়। সেই ব্যক্তিটা আবার বলে ওঠে, আপনারা জানেন একটা দুর্ঘটনা ঘটেছিল, সেখানে অনেকেই মারা গেছে। মারা গেছিল পাইলট সহ অনেকে, সবাই মারা গেল, পাইলট বেঁচে আছে। কথাটা শুনেই আবাকে চরম পর্যায়ে পৌঁছে যায় এক মুহূর্তের জন্য। মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মিন্টের পুরো পরিবার মুখে আনন্দের এক চিলতে হাসি ফুটে উঠতে বুঝতে পারে না কে এই ব্যক্তি আর এতদিন কোথায় ছিল, কে সে। অবাক হয়ে তাকিয়ে আছে। মিন্টু বলে ওঠে, আমি সেই বিমান দুর্ঘটনার পাইলট। আমি মৃত্যুর দরজায় পৌঁছে গেলেও আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে দিয়েছে। কথাটা বলে নিজের মুখের ওপর থেকে কালো কাপড় সরিয়ে হাজার হাজার মানুষ, প্রিয়জন, আপনজন সবাই তাকে দেখে হতমব হয়ে তাকিয়ে আছে। তিনি আবার বলে ওঠে, সেদিন আমাকে হাসপাতালে নেয়ার পর আমার সহযোদ্ধারা আমার কথা মতো আমার জায়গায় অন্য একটা ডেড বডি রাখে এবং আমাকে উন্নত চিকিৎসার জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এবং একটা মিথ্যে গুজব দেওয়া হয় যে আমি মারা গেছি, যাতে এই দুর্ঘটনার আসল অপরাধীকে ধরতে পারি। দীর্ঘ বেশ কিছু মিশন অতিক্রম করার পর এই হত্যাকারীকে আমরা ধরতে পেরেছি এবং তাকে ক্রসফায়ারে মেরে ফেলা হয়েছে। তার মুখ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, তা আপনাদের আমরা দেখাচ্ছি। এরপর সমস্ত ভিডিওটা দেখাতে থাকে কি কি কারণে কেনই বা বিমান দুর্ঘটনা ঘটিয়েছিল এবং এক এক করে সমস্তটা প্রমাণ দেওয়া হয়। সবটা এখন মানুষের কাছে ক্লিয়ার। সাংবাদিকরা বলাবলি করছে, আপনারা দেখতে পাচ্ছেন এতদিন আমরা যাকে মৃত বলে চিনতাম তিনি বেঁচে আছেন। নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে উনি অপরাধীদের শনাক্ত করেছেন। হয়তো হারিয়ে ফেলা সেই শিশুগুলোর আমরা প্রাণ ফিরে পাবো না, কিন্তু তাদেরকে যারা হত্যা করেছিল তাদের যথাযথ শাস্তি দেওয়া হয়েছে। শিশুদের হারিয়ে ফেলা পরিবার এখন অনেকটাই খুশি, কেননা তারা জানতে পেরেছে এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা একটা পরিকল্পনা মাফিক পরিকল্পনা ছিল। সাথে থাকুন নতুন কিছু দেখতে। মিন্টু আবারও বলে ওঠে, আমি আন্তরিকভাবে দুঃখিত, একটা ভুলের জন্য অনেকগুলো প্রাণ ঝরে গেছে। এটা একটা দুর্ঘটনা ছিল, সাথে ছিল একটা পরিকল্পনা। সেদিন চাইলেই অনেকগুলো প্রাণ বাঁচানো যেত যদি ক্যামেরাগুলো পকেটে রেখে মানুষজন যদি ভিডিও না করে সহযোগিতা করত। যারা আপনারা আপনজন প্রিয়জন হারিয়েছেন তাদের জন্য আমার পক্ষ থেকে দেওয়ার মতো কিছুই নেই, তবে আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের সুবিচার দিতে আমি সবসময় আপনাদের পাশে আছি। কথাটা বলে সেখান থেকে সরে যান এবং স্টেজে সেনাপ্রধান জাহাঙ্গীর আসে। তিনি বলে ওঠেন, তিনি শুধু দেশের নয়, আমাদের একজন গর্ব ও সাহস একজন অফিস। উনি অনেক মিশন সাকসেস করেছে আর আজকে এই মিশনটাও তার জন্য পূরণ হয়েছে। বিমান বাহিনী তাকে এই জন্য পুরস্কৃত ঘোষণা করছে, সেই সাথে এই ঘোষণা করছে যে তাকে আজ থেকে কোনো মিশনে যেতে হবে না। তার দিক নির্দেশনায় অনুযায়ী সমস্ত মিশন সাকসেসফুল করা হবে। বিমান বাহিনীতে তার অবস্থান ও জায়গা অনেক বিরাট ভূমিকা পালন করে। আমরা তাকে পেয়ে খুবই গর্বিত। এরপর পুরো প্রোগ্রামটা শেষ করে ধীরে ধীরে মানুষ হাসি মুখে তাদের নিজ কর্মস্থলে ফিরতে পারে। এরপর তাকে অনেকগুলো পুরস্কার করা হয় এবং তার জন্য তাকে সাহসী কাতারে এক মেডেল দেওয়া হয়। বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। পেছনে অনেকগুলো গাড়ি, সামনে একটা দামি গাড়িতে বসে আছে। আপুর মানুষের কাছে ফিরছে অনেকদিন পর। পরিবার থেকে দূরে থাকা সেই ছেলেটা। বাড়ির দরজার সামনে অনেকগুলো মানুষ বের হয়ে আছে এক পলক দেখার জন্য, প্রিয়জন, আপনজন। গাড়িগুলো একটা বাড়ির সামনে এসে থামে। এরপর গাড়ি থেকে মিন্টু বের হয়। জান্নাত বেগম এগিয়ে নিজের ছেলেকে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। মিন্টুও কান্না করে দেয়। নাজমুল সাহেব, বন্ধু বান্ধব সকলে মিলে জড়িয়ে ধরে ভীষণ কান্না শুরু করে দেয়। কিন্তু সেখানে উপস্থিত নেই প্রিয় একটি মুখ, যেই মুখটি সবার অগোচরে। সাংবাদিকগুলো ভিডিও করেছে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে বাড়ি ফিরে আসার দৃশ্য। এরপর তারা বাড়ির ভেতর প্রবেশ করে। বাড়ির ভিতরে প্রবেশ করতেই চোখ যায় সেই পরিচিত মানুষটার দিকে। দুজনের চোখের দিকে বেশ খানিকটা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো ছেড়ে দেওয়া, পরনের সাদা শাড়ি, দেখেই বোঝা যাচ্ছে গর্ভবতী। অবাক চোখে অধীর আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে আছে। কারো মুখেই কোনো কথা নেই।
কিন্তু কারোর সাথে কথা না বলে নিজের রুমে চলে যায়, ফ্রেশ হয়। মিন্টু অবাক হয়। ঈশান, সায়ান, মাইশা শ্রাবন্তীকে জিজ্ঞেস করে, কি রে, ওর বিয়ে হয়নি ওই ছেলেটার সাথে? আর ও এখানে কি করছে? তাছাড়া পরনে সাদা শাড়ি কেন? আর বাচ্চা এলো কোথা থেকে ওর পেটে? আরে ভাই, তুই তো অনেক কথাই জানিস না, শোন তাহলে। এরপর মিন্টু চলে যাবার পর যা যা ঘটেছে সমস্ত কিছু এক এক করে খুলে বলতে থাকে। সবটা শুনে অবাক হয়ে যায় মিন্টু। কেয়া ভয়ে ভয়ে অসুস্থ শরীর নিয়ে চায়ের কাপ নিয়ে রুমের ভেতর প্রবেশ করে। এটা দেখে ঈশান কেয়ার হাত থেকে চায়ের কাপটা নিয়ে সবাইকে দিতে থাকে। কেয়া শুধু তাকিয়ে আছে মিন্টুর দিকে। মিন্টু বলে ওঠে, শ্রাবন্তী, তুই কোনো একজন ব্যক্তিকে বলে দে সাদা কাপড় পরার দরকার নেই। এই কথা শুনে সবাই একটা মুচকি হাসি দেয়। শ্রাবন্তী কেয়াকে নিয়ে চলে যায়। এরপর ভালো একটা শাড়ি পরাতে থাকে। মিন্টু বলে ওঠে, ভেবেছিলাম তোকে কষ্ট দিব, কিন্তু যেহেতু সে প্রেগনেন্ট তাকে আর কষ্ট দিব না, মেনে নিতে হবে। হ্যাঁ ভাই, মেনে নে, ওকে কষ্ট দিস না। অন্যান্য গল্পের নায়িকাদের শাস্তি দেওয়ার জন্য নায়করা শেষে যা করে সেটা তোর করার দরকার নেই। মেয়েটা অনেক কষ্ট করেছে, সে তার ভুল বুঝতে পেরেছে। তাছাড়া সে অসুস্থ, কিছুদিন পর তোর সন্তানের মা হবে, আর এটা তোর সন্তান। আমরা ডিএনএ টেস্ট করেছিলাম। তুই চলে যাওয়ার পর মেয়েটা অনেক কান্নাকাটি করে শুকিয়ে গেছে, নিজেকে রুমে বন্দি করে রেখেছিল। আমরা ওকে ঘুরতে নিয়ে যেতাম, খাওয়া দাওয়া করে না, এজন্য হয়তো ওর প্রেগনেন্সির সমস্যা হতে পারে। চিন্তা করিস না, আমি এখন চলে এসেছি। মেয়েটার সাথে খারাপ কিছু করিস না, মেনে নে। তুই চলে যাওয়ার পর থেকে মেয়েটার নামাজ পড়ে, তোর জন্য দোয়া করে, অনেক কান্নাকাটি করে। আচ্ছা দাঁড়া। এবার পকেট থেকে ফোনটা বের করে কল করে কোনো এক অজানা কোনো এক জায়গায়। তার ঠিক 10 মিনিট পর বাইরে বেশ কয়েকটা গাড়ি আসে। গাড়িগুলোতে অনেক জিনিস, যা একজন গর্ভবতী মায়ের জন্য খুব প্রয়োজন, পুষ্টিকর খাবার। এরপর তারা বাইরে যায়, সেগুলো গুছিয়ে রাখে। দেখতে দেখতে বিকাল হয়ে যায়। এর মধ্যে অনেকে দেখা করতে আসে তার সাথে। সময়টা পার হয়। রাতে খাওয়া দাওয়া করে পুরো পরিবার হাসি মুখে আবার সেই আনন্দে মেতে ওঠে। এরপর তারা সবাই চলে যায়। রুমে শুয়ে আছে মিন্টু। এমন সময় কেয়া রুমে প্রবেশ করে। এরপর বিছানার পাশে এসে হেলান দিয়ে শুয়ে পড়ে। ভয়ে কোনো কথা বলে না। পেটটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যে হয়তো ডেলিভারি করা হবে। হঠাৎ করে তার গায়ে মিন্টু হাত দেয়। ভয়ে চমকে ওঠে কেয়া। পেছন থেকে মিন্টু বলে ওঠে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ভেবেছিলাম তোকে অনেক কষ্ট দিব, কিন্তু তুই যেহেতু আমার সন্তানের মা হতে চলেছিস, তাই তোকে কিছুই না করে আমি আমার বুকে ঠাঁই দিলাম। বলেই পেছন থেকে তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এরপর মিন্টু কেয়াকে বিছানায় হেলান দিয়ে বসিয়ে দেয় আর বলে ওঠে, কি হলো? আমি খুব খারাপ, তাই না? না বাবা মার ভালো মেয়ে হতে পেরেছি, না ভালো বন্ধু, আর না ভালো একজন স্ত্রী। আদৌ জানি না ভালো একজন মা হতে পারবো কিনা। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। তুমি চলে যাওয়ার পর আমি অনুভব করতে পেরেছি যে আমি কি হারিয়ে ফেলেছি। কথায় আছে না, সময়ের মূল্য দিতে হয়। চলে যাওয়ার সময় কখনো ফেরত পাওয়া যায় না। হয়তো আমার সাথে তেমনই কিছু একটা হয়েছে। তুমি চলে যাওয়ার পর আমি তোমার মূল্যটা বুঝেছি। কিন্তু তুমি যখন আমাকে ভালোবাসো ভালোবাসো বলে বিরক্ত করতে, তখন আমি তোমাকে অবহেলা করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি বাঁচবো কিনা জানি না, তবে তুমি আমার সন্তানটাকে দেখে রেখো। তোর কিছু হবে না, আল্লাহ তাআলা তো আছে। তুমি আমাকে মাফ করে দিও। মিন্টু আর কোনো কথা বলেনি। ওর চোখের পানি মুছিয়ে দিয়ে পেটের মধ্যে আলতো করে হাত বুলিয়ে দিয়ে পেটের মধ্যে কয়েকটা চুমু খায়। এটা দেখে কেয়া বলে ওঠে, সন্তান এখনো হয়নি, তাতেই এত আদর? আমাকে কেউ একজন আদর করলে খুব ভালো হতো। আমি তো তাকে আদর করতে দিতাম না, কিন্তু তার আদরও ভালোবাসা পেতে মনটা ব্যাকুল হয়ে আছে। এটা শুনে আস্তে আস্তে মিন্টু কেয়ার ঠোঁটে ঠোঁট টেকে চুমু খায় এবং পেছন থেকে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। এইভাবেই আনন্দের বেশ কিছুদিন কেটে যায় হাসি মুখে। পরিবারের সবাই দেখতে আসে, ঘুরতে আসে। দুজনের মধ্যে ভালোবাসার এক বিরাট সম্পর্ক গড়ে ওঠে। গুরুত্বপূর্ণ একটা দেশের কাজের জন্য সেনাবাহিনীর অফিসে সেনা সদস্যের দিক নির্দেশনা দিচ্ছে। হঠাৎ তার পকেটের ফোনটা বেজে ওঠে। রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো বাবা, তুই কোথায়? হাসপাতালে দ্রুত চলে আয়, আমরা কেয়াকে নিয়ে এসেছি। কথাটা শোনার সাথে সাথে এক মুহূর্ত সেখানে দেরি না করে মনকে সবকিছু সামলাতে বলে সেখান থেকে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালের বাইরে সবাই অপেক্ষা করছে। বেশ কিছু সময় পর ডাক্তার একটা ফুটফুটে সন্তান বাইরে নিয়ে আসে। ছেলে হয়েছে। ছেলেকে কোলে নিয়ে মিন্টু খুশিতে আত্মহারা। সবাই মিলে এক এক করে সবাইকে কলে নিতে থাকে। মিন্টু বলে ওঠে, ডাক্তার কেয়া কেমন আছে? ডাক্তার কোনো কথা বলে না, চুপচাপ আছে। মিন্টু আবার বলে ওঠে, ডাক্তার কি হলো?
কথাটা শুনে এক মুহূর্তের জন্য চমকে যায়, নিস্তব্ধ হয়ে যায় পরিবেশটা। হাসি মুখগুলো মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ে। ভয়ে রুমের ভেতর প্রবেশ করে মিঞ্চু। মুখের ওপর সাদা কাপড় দেওয়া আছে, মুখ থেকে কাপড়টা সরানোর সাহস হচ্ছে না। সবাই উপস্থিত আছে, পরিবেশটা নিস্তব্ধ, থমকে আছে। কাপা কাপা হাতে মুখের ওপর থেকে কাপড়টা সরিয়ে নেয়। কত সুন্দর মায়াবী মুখ, চোখ বন্ধ করে আছে। মিন্টু হঠাৎ করে জাপটে জড়িয়ে ধরে কান্না করে বলে ওঠে, তোকে ভালোবাসার সুযোগ না দিয়েই তুই আমাকে রেখে চলে গেলি। এখন এই সন্তানকে আমি একা কি করে মানুষ করব? আমাকে একা করে দিয়ে চলে গেলি। সবাই কান্না করতে থাকে। এক মুহূর্তের জন্য পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়। এর ওপর মুখ রেখে কপালে কপাল ঠেকিয়ে কান্না করতে থাকে মিন্টু। কেয়ার মাথাটা জড়িয়ে ধরে। হঠাৎ করে মিন্টু অনুভব করে কেউ একজন তার ঠোঁটে আহত করে চুমু খেয়েছে। এক মুহূর্তের জন্য আবার সে থমকে যায়। ভয়ে ভয়ে মিটমিট করে চোখ খুলতে চমকে যায়, কেননা চোখ মেলে তাকিয়ে আছে কেয়ার তার দিকে। আচমকা এমন কিছু হওয়াতে একটা থাপ্পড়ের শব্দে জায়গাটা মুখরিত হয়ে ওঠে। সবাই সামনে তাকিয়ে দেখতে পায় মিন্টু থাপ্পড় দিয়েছে কেয়ার গালে, আর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে ওঠে, এসবের মানে কি? সবাই চুপচাপ, কোনো কথা নেই। এক মুহূর্তের জন্য থমকে যায়। কেয়া বলে ওঠে, দেখলাম যে আমাকে ভালোবাসতো সে আগের মতোই, নাকি ভালোবাসা কমে গেছে? এটা শুনে পাশে থেকে জান্নাত বেগম বলে ওঠে, হারামজাদি, এইরকম মজা কেউ করে? তুই তো এক মুহূর্তের জন্য সকলের হাসি খুশিটা কেড়ে নিয়ে গেছিলি। আম্মা, তোমার রুমের বাইরে যাও, আমি ওর বিষয়টা দেখতেছি। এটা শুনে সবাই হাসতে হাসতে বাইরে চলে যায়। কেয়া বলে ওঠে, এ কি, তুমি তাদের সবাইকে চলে যেতে কেন বললে? তোর খুব ভালোবাসা দেখার ইচ্ছে না, তাই তোকে তো বোঝাবো যে আমি তোকে কতটা ভালোবাসি। কথাটা বলে ঠোঁটের ঠোঁটটাকে পাগলের মতো কিস করতে থাকে। গলায়, চোখে, মুখে, সব জায়গায় বারবার কেঁপে উঠছে কেয়া। শরীর ক্লান্ত থাকায় পেরে উঠতে না পেরে মিন্টুর সাথে কেয়া বলে ওঠে, প্লিজ ছেড়ে দাও, লাগছে, শরীরটা ভীষণ ক্লান্ত। কেন এইটুকুতেই ক্লান্ত হয়ে গেলে? আর আদর ভালোবাসা নিবি না? এই আদর ভালোবাসা নেওয়ার জন্যই তো এত বড় অভিনয় করলি। ভুল হয়ে গেছে, রাগ করো না, একটু মজা করলাম। আগে সুস্থ হও, তোমার মজা আমি বের করব। 2 দিন পর হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। আনন্দের এক জোয়ার ভেসে ওঠে পুরো বাড়িতে। দেখতে দেখতে 15 দিন কেটে যায়। ওদের ছেলের নাম রেখেছে মুসা। সে ড্রয়িং রুমে দাদাদের সাথে খেলা করছে, রুমে বসে কাজ করছে। এমন সময় খেয়া রুমে প্রবেশ করে। মিন্টুর হাত থেকে ল্যাপটপটা রেখে মিন্টুর কোলে বসে পড়ে, বলে ওঠে, বলছি কেউ একজন বুঝি তার বউকে সময় দিতে ভুলে গেছে। ম্যাম, আমি কাউকে সময় দিতে ভুলিনি। যার দরকার সে সময় বের করে নিবে। শোনো, আমার আরেকটা বেবি লাগবে। তাহলে আর কি, আবার কষ্ট করতে হবে? আমি কি কাউকে কষ্ট দিতে মানা করেছি? আমাকে কেউ মানা করেনি, তবে আমি কিন্তু কষ্ট দিতে শুরু করলে কেউ বাধা দিতে পারবে না। দেখাই যাক কার কত দম। তবে রে। কথাটা বলে খাটে ফেলে দিয়ে চেপে ধরে। এরপর বিভিন্ন জায়গায় ঠোঁট ছোঁয়া দিতে থাকে কেয়া মিন্টুর প্রত্যেকটা ঠোঁটের ছোঁয়া নিজেকে রাঙিয়ে নিতে থাকে, রেসপন্স করতে থাকে তার সাথে। ধীরে ধীরে তারা গভীরে যেতে থাকে। ভালোবাসা দিয়ে দুজনকে আগলে নিতে থাকে একে অপরের কাছে। পাগলের মতো দুজনের একে অপরের অস্তিত্বে মিশতে থাকে। ধীরে ধীরে দুজন মিলে প্রবেশ করতে থাকে ভালোবাসার এক অতল গভীর সাগরে। সেখানে বিয়ে না করে কেউ যেতে পারবে না। ওরা ওদের মিশনে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকুক। অনেকক্ষণ ধরে তাদেরকে বিরক্ত করছে, তাই অনেক বছর পর যখন তারা এক হয়েছে, তাই তাদের দুজনকে একান্ত ভেবে ছেড়ে দিলাম। তারা তাদের মতো কাজ চালাক, আর আমরা এখন অন্য কোনো কাজে নতুন জীবন কাহিনী শোনার জন্য প্রস্তুতি নিয়ে ফেলি। অনেকদিন ধরে গল্পটা লিখেছি কিন্তু লেখা হচ্ছিল না। অবশেষে লিখে ফেললাম। তাদের সুখের জীবনটা যেন আরও সুখের ভরে ওঠে, এই দোয়া করে গল্পটা এখানে শেষ করে নতুন গল্পের জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। নিয়মিত গল্প দিব, আমার লেখা গল্প দিব এবং রাইটারের লেখাও গল্প দিব। আপনারা শুধু আমাদেরকে একটু সাপোর্ট করবেন। ভালোবাসা অনেক রকম গল্প দিব। কেউ যদি ভয়েস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে আমাদের আগ্রহ বাড়ে আপনাদের গল্প উপহার দিতে। সেই সাথে আমাদের নতুন চ্যানেল টমা ডায়েরি মেয়েটিকেও সাপোর্ট করবেন। এখানে নতুন নতুন ভিডিও আপলোড করি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এখন থেকে ওই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।